সাকিব ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে পারেন ভাইয়া? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। শুরু করতে পারেন। কি ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের আমাদের এই প্রোগ্রামে। আমরা এখন এমন একটা সময় অবস্থান করছি যখন আমাদের পুরো বিশ্ব করোনার ভয়াল থাবায় স্তব্ধ। আমাদের একাডেমিক সকল কার্যক্রমও স্তব্ধ হয়ে আছে। কিন্তু এই দুঃসময়ের দিনে যেসব সত্যিকারের হিরোরা, যারা পিপি, অ্যাপ্রন এবং কাঁধে স্টেথোস্কোপ নিয়ে দিনের পর দিন রাতের পর রাত সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে, তাদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি যারা আমাদের এই কোভিড যুদ্ধে যে সমস্ত চিকিৎসকগণ শহীদ হয়েছেন, সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই জানেন যে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমরা 3 মাস ব্যাপী বায়োকেমিস্ট্রি ক্র্যাশ কোর্সের আয়োজন করেছি। আপনারা জেনে থাকবেন যে অ্যাক্সিস মেডিকেল স্কুল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কোর্স প্রোগ্রামের আয়োজন করে থাকে, এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 2000 ভিডিও আছে, যেখানে আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন। সমস্ত বাংলাদেশের স্বনামধন্য সব টিচারদের লেকচার আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে 3 মাস বা 6 মাস ব্যাপী বিভিন্ন কোর্সের আয়োজন করে থাকি, শর্ট কোর্সের। তো তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি 3 মাস ব্যাপী বায়োকেমিস্ট্রি ক্র্যাশ কোর্সের। তো আমরা এই ক্র্যাশ কোর্সের জন্য আমাদের মেন্টর হিসেবে আছেন আমাদের সবার প্রিয় ডক্টর মোজাম্মেল হোসেন স্যার। আমরা স্যারকে চিনি মূলত এবিসি বইয়ের, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি বইয়ের রাইটার হিসেবে। তো এবিসি বই আমরা ফার্স্ট প্রফ পাস করেছি, এবং আমরা ফার্স্ট প্রফ পাস করেছি, কিন্তু স্যারের নাম এবিসি বইটা পড়িনি এরকম মানুষ আসলে পাওয়া দুষ্কর, বা এরকম নেই বললেই চলে। বিদেশি যেসব রাইটাররা আছেন, লিপিনকট বা হারপার, এগুলো পড়লে আমাদের কাছে বায়োকেমিস্ট্রিটা মনে হয় কি নিরস এবং কঠিন একটা সাবজেক্ট মনে হয়। অথচ এই বায়োকেমিস্ট্রি, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি পড়লে আমাদের কাছে মনে হয় যেন বায়োকেমিস্ট্রি বইটা একেবারে পানির মতো সহজ। আসলে সত্যি কথা বলতে কি, আমি নিজেও বায়োকেমিস্ট্রি বই, এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়ার কারণে বায়োকেমিস্ট্রিতে আসলে মানে বায়োকেমিস্ট্রি যে মূল মর্মার্থ এটা আসলে বুঝতে পেরেছি। বায়োকেমিস্ট্রি বইটি না থাকলে আসলে আমি ফার্স্ট প্রফ পাস করতে পারতাম কিনা আমি এখনো কনফিউজড। তো স্যারকে অসংখ্য জাযাকাল্লাহ খয়রান এমন একটা সুন্দর বই আমাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমরা স্যার আমাদের মাঝে, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে স্যার ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। স্যার, আমরা এবং অত্যন্ত সৌভাগ্যবান যে স্যার আমাদের কোর্স নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। তো আমাদের সামনে তাহলে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোজাম্মেল হোসেন স্যার, এক্স ডিপার্টমেন্টাল হেড অফ বায়োকেমিস্ট্রি, ঢাকা মেডিকেল কলেজ, এক্স ডিপার্টমেন্টাল হেড অফ বায়োকেমিস্ট্রি, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং তিনি বেশ কয়েকটি বই লিখেছেন এবিসি অফ, তিনি যে বইগুলোর অথর সেগুলোর নাম হচ্ছে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি অ্যান্ড এবিসি অফ রিসার্চ মেথোডোলজি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের কে পুরো বায়োকেমিস্ট্রি কোর্সটি পড়ানোর জন্য আমাদের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তো স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছি, দোয়াই। স্যার, আপনারা স্যার ইতিমধ্যে আমাদের সাথে স্যার
কোর্সটি পরিচালনা করবেন, পুরো কোর্সটি কন্ডাক্ট করবেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যেহেতু এটা একটি ওয়েবিনার, সেহেতু আপনারা আনমিউট করে সবাইকে আমরা অ্যালাউ টু টকের সুযোগ দিতে পারতেছি না। তো আপনাদের যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করবেন, এবং যদি কোনো স্যার শেষে যখন আমাদেরকে সুযোগ দিবেন তখন আমি স্যারকে কোশ্চেনগুলো পড়ে শোনাবো এবং স্যার আমাদের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা ভার্বালি কথা বলতে চান, সরাসরি স্যারের সাথে কথা বলতে চান, তাহলে নেটওয়ার্ক ডিস্টার্ব করলো নাকি? স্যার মেবি আমাদের হোস্টের নেটওয়ার্ক একটু প্রবলেম করেছে। তো আমরা মূল মেসেজগুলো পেয়ে গিয়েছি। যদি কারো কোনো ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো চ্যাট বক্স, কোশ্চেন অ্যান্সারিং অপশন এগুলোতে লিখে রাখবেন। আমাদের যিনি হোস্ট আছেন তিনি পুরো প্রোগ্রাম শেষে উনি কোশ্চেন গুলো বলবেন, দেন হচ্ছে স্যার আমাদেরকে অ্যান্সার গুলো বলে দিবেন। এর পাশাপাশি হচ্ছে যদি কোনো ধরনের ভার্বালি কোনো কোশ্চেন আপনাদের থাকে যেগুলো আপনারা ভার্বালি করতে চান, সেগুলো আপনারা লাস্টে করতে পারবেন। তার আগ পর্যন্ত আপনারা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। আমরা তাহলে মনে হয় শুরু করে দিতে পারি। স্যার আমরা কি আপনাকে ভিডিওতে দেখতে পারি, যদি কিছু না মনে করেন? হ্যাঁ, শিওর। জি, ভিডিও সহ আমরা আপনাকে দেখতে চাই স্যার। ভিডিওটা অন করে দিলেন? জি, আমরা দেখা স্যার যাচ্ছে। আপনাকে দেখতে পাচ্ছি। জি স্যার, আমরা তাহলে স্যার শুরু ওকে, করে দিই। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস of different medical college from different parts of the country. সবাইকে আজকের আমার এই সেশনে ওয়েলকাম এবং শুভ সন্ধ্যা। It's my great opportunity and great privilege that without being teacher of any medical college, now I am in contact with the different students right now studying in different medical college. This is the advantage of the webinar. So যারা যারা আমার সাথে কন্ট্যাক্টে এখন আছো, hopefully all are first prof candidate going to appear in first prof examination. So আমি এই মেটাবলিজমের আলোচনাটা তোমাদের সাথে এই পরীক্ষা ওরিয়েন্টেড একটু আলোচনা করব। খুব বেশি ডিপে আমি যাব না, যেগুলো পরীক্ষাতে খুব বেশি প্রয়োজন হয় আমার সুদীর্ঘ আন্ডার গ্রাজুয়েট এক্সপিরিয়েন্স থেকে আমি যেগুলোকে মনে করছি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর ফার্স্ট প্রফ এক্সামিনেশন, আমি শুধু সেই জিনিসগুলো একটু বেশি বেশি করে টাচ করব। তো তোমাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মেটাবলিজম কথাটা সামনে আসলে প্রতিটা ছাত্রের মধ্যে এমন একটা অনুভূতির জন্ম নেয়। ইট ইজ সামথিং ভেরি ডিফিকাল্ট, ইটস এ ফিয়ার কমপ্লেক্স। মাথাটা ধরে যায়, মাথা ব্যথা হচ্ছে, সর্বক্ষণ মাইগ্রেন এন্ড হেডেকে ভুগছি, এমন একটা চিন্তা ভাবনা মেটাবলিজমের কথাটা সামনে আসলেই প্রতিটি ছাত্রের এরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। এমনটি হওয়ার কোনো কারণ নাই, এবং আমি মনে করি এরকম অনুভূতির সৃষ্টি হয় অনলি বিকজ অফ দি ফল্টি টিচিং। যদি টিচিংটা ইন রাইট লাইনে হয় তাহলে ছাত্রদের মধ্যে এই অনুভূতিটা কখনই জন্ম নিবে না। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছুই নাই। Metabolism is a very interesting and very easy chapter, provided it could be presented in a easy way, palatable way and presentable way. আমি চেষ্টা করব খুবই সহজভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে তোমাদের সামনে। এটা কোনো হরর শো নয়, যদিও তোমরা মনে করো মেটাবলিজম ইটস অ্যান হরর শো, and it makes horror show because of the structure and because of the different varieties of the integrate chemical reactions that is involved in different metabolic pathway and different metabolic cycle. এই ডিফারেন্ট মেটাবলিক পাথের এই সমস্ত সাইকেল স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে গিয়ে
এবং প্রতিটা স্টেপের প্রতিটা বায়োমলিকুলের স্ট্রাকচার মনে রাখতে গিয়ে তোমাদের মধ্যে এই জিনিসটার জন্ম হয়, একটা হরর শো হয়ে যাচ্ছে মেটাবলিজম। এই জিনিসটাকে টোটালি পরিহার করতে হবে, অ্যাবসলিউটলি পরিহার করতে হবে অ্যাজ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। তোমার কোনো প্রয়োজন নাই স্ট্রাকচার দেখার, কোনো প্রয়োজন নাই স্ট্রাকচার মুখস্থ রাখার, কোনো প্রয়োজন নাই স্টেপ বাই স্টেপ এভরি মেটাবলিক পাথওয়ের রিয়াকশন মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই জায়গাটা থেকে বেরিয়ে আসো, তাহলে তোমার কাছে এটা হরর শো আর হবে না। নো স্ট্রাকচার, নো স্টেপ বাই স্টেপ কেমিক্যাল রিয়াকশন। আমি আমার আলোচনার শুরুতে কিন্তু একটা গাইডলাইন তোমাকে দিলাম, একদম বেদ বাক্যের মতো, হাদিসের মতো একটা কথা বললাম। মেটাবলিজমকে যদি এনজয় করতে চাও তাহলে তুমি স্ট্রাকচার নিয়ে মাথা ঘামাবো না, তুমি স্টেপ বাই স্টেপ কেমিক্যাল রিয়াকশন নিয়ে মাথা ঘামাবো না, শুধুমাত্র আমার মেটাবলিক পাথওয়ের সেলিয়েন্ট ফিচার যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি চিন্তা করবা। ইউ জাস্ট লুক এট দ্য স্ট্রাকচার, ইউ জাস্ট লুক এট দ্য স্টেপ বাই স্টেপ মেটাবলিক reaction, you just enjoy and then simply forget everything. কিন্তু কতটুকু মনে রাখবে সেই কথাটি আমি শুধু এখন একটু একটু করে আলোচনা করব। আসো, হোয়াট ইজ মেটাবলিজম? জীবন শুরু হয় একটি মাত্র সেল থেকে। লাইফ স্টার্টস ফ্রম এ সিঙ্গেল সেল আফটার ফার্টিলাইজেশন বিটুইন ওভা এন্ড স্পার্ম। From that single cell, subsequently, a complete human being developed with millions and millions of cells. So each and every cell has got some purposive activity to sustain the life. And each and every purposive activity that happens at cellular level, these are all metabolic pathway, metabolic concept. So anything and everything, any kind of chemical reaction, any damn kind of chemical reaction that happens at cellular level to sustain the cellular life and to sustain the life as well, that is actually the metabolism. এই জন্য বলা হয় metabolism is the sum total of all kinds of chemical activities that happens at cellular level. এখন এই সমস্ত কেমিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে অ্যাকর্ডিং টু পারপাস আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু করতে পারি ক্যাটাবলিক অ্যাক্টিভিটি, আর কিছু বলতে পারি অ্যানাবলিক অ্যাক্টিভিটি। অ্যানাবলিক অ্যাক্টিভিটি মানে হলো সিনথেটিক অ্যাক্টিভিটি। আমার সেল নানা ধরনের জিনিস তৈরি করে, কিছু স্ট্রাকচারাল বায়োমলিকুল, কিছু ফাংশনাল বায়োমলিকুল তৈরি করবে। স্ট্রাকচারাল বায়োমলিকুল লাইক অ্যাক্টিন, মায়োসিন, functional biomolecule like cytokine, hemoglobin, etc. etc. So these are to be produced within the cell to sustain the cellular activity, to sustain the cellular life, and to support the life as a whole. Apart from this synthetic activity, our body needs energy for different types of activity. Activity could be physical activity, activity could be chemical activity. In other words, you can say chemical activity means actually synthetic process. Activity could be electrical activity, activity could be osmotic activity, different varieties of activities happening at cellular level. For all kinds of activity, you need to supply ATP, that is energy. Without energy, no activity will happen at cellular level. And how you will generate this energy, and from where you will generate this energy? This energy will be generated from different metabolic fuel that we shall discuss subsequently, like glucose, like fatty acid, like amino acid. These are the metabolic fuel. From these metabolic fuel, cell will generate the energy in the form of ATP, and that ATP will subsequently be utilized for different types of cellular activity. So different metabolic pathway that is actually concerned with the generation of ATP from metabolic fuel, these are grouped together as catabolic activity. So all kinds of catabolic activity, in fact, catabolism, and all kinds of synthetic activity, in fact, these are called anabolic activity. So in a very simple concept, you just remember catabolism means breakdown process, oxidative process to generate ATP at cellular level. Anabolism means synthetic process to generate different types of structural and functional biomolecule that is essentially needed for a particular cell activity. Okay. Now, what is the purpose of the metabolism? Number one, cellular work, my cell work. It could be physical work, it could be chemical work, it could be functional work, different types of work cells are doing. And to support this cellular activity or work, we need to supply the ATP,
And that is one of the most important purpose of metabolism, that is to develop the ATP, to synthesize the ATP from different types of metabolic fuel. Number 2, maintenance of the body temperature. You will see subsequently that when there is generation of ATP from different biomolecule, different metabolic fuel, there is also huge amount of energy expended in the form of heat, and that heat energy subsequently maintain the body temperature. So synthesis of ATP to support the cellular activity and generation of the heat to maintain the body temperature is the primary goal of the metabolic activity. And different types of functional and structural biomolecule synthesis. These are the 3 primary importance of the metabolic activity. Now you see, without this metabolic activity, can you survive? Impossible. Can a cell survive? Impossible. Can a system survive without ATP, without energy? Impossible. So to sustain the cellular life and to sustain the life of a particular system and to sustain the life as a whole, you need to do metabolism, you need to have metabolic activity. So at the start of our discussion, we must salute to our metabolic activity, because this metabolic activity present in cellular level, that's why we are still working, we are still laughing, we are still going in different types of activity, emotional activity, physical activity, mental activity, all kinds of activity we are capable to do because there is energy, and that energy comes from metabolic activity. So this metabolism again maintains the body temperature, and that maintenance of body temperature is very, very essential to support the catabolic machinery of the body. You know, the catabolic machinery is the enzyme system of the body. For all kinds of biochemical reactions, there is enzymes, and these enzymes act as a catalyst to support the chemical activity, to support the metabolic activity as a whole. So to support the catalytic activity, you have to have metabolism. So all kinds of activity is actually under the concept of metabolism. Now, what are the metabolic pathways? 2 types of metabolic pathways are there. Some could be catabolic pathway, some could be anabolic pathway, some could be amphibolic pathway. As I already talked about this, catabolic pathway means the pathway that is going to oxidize a particular biomolecule. In a very simple concept, it is breakdown process. Catabolic activity means breakdown of large biomolecule into smaller biomolecule and with generation of energy. And this breakdown of large biomolecule into smaller biomolecule, in fact, happens by oxidative process. And during this oxidative process, when a big molecule converted into a small molecule, there is huge generation of energy. How? You will get it subsequently. So this catabolic process, catabolic pathway, another is the anabolic pathway, that is synthetic pathway, like protein synthesis, albumin synthesis, globulin synthesis, antibody synthesis, cytokine synthesis, like this. And there are some metabolic pathway which has got both catabolic flavor as well as anabolic flavor. Part of the metabolic pathway is catabolic, part of the metabolic pathway is anabolic. So একই অঙ্গে 2টা রূপ যদি দেখতে পাও, তখনই সেটা হয়ে যাবে amphibolic pathway, মানে 2 in 1. So the amphibolic pathway means the metabolic pathway having both catabolic potential as well as anabolic potential. So basically 3 types of metabolic pathways are there. One is catabolic pathway, another is anabolic pathway, another is the amphibolic pathway like TCA cycle. Rate limiting enzyme or the key enzyme, remember this important, very important concept. As you know, the metabolism is nothing but the sum total of different types of chemical reactions. So for each and every chemical reaction, there are lots of enzymes working at different steps of metabolic pathway. But out of the whole enzyme set involved in a particular metabolic pathway, there is a unique enzyme, key enzyme, that is called rate limiting enzyme. And that particular enzyme activity, in fact, regulates the metabolic pathway activity, whether this particular pathway will be accelerated or it will be retarded, depending on the cellular need. And that will be determined by that particular enzyme, and that is called the rate limiting enzyme. মনে রাখবে প্রত্যেকটা metabolic pathway
out of lots of enzymes involved in that metabolic pathway, there is a one particular enzyme that is unique, and that is called rate limiting enzyme. And whole objective of this rate limiting enzyme is to regulate the metabolic pathway according to the cellular need. Sometimes it will be accelerated, sometimes it will be retarded, depending on the cellular scenario and cellular need. What are the phases of catabolism? You know, you are taking the food in the form of carbohydrate, protein, and fat. And this carbohydrate symbolized as CHO. CHO means carbohydrate. So this carbohydrate, when undergo digestive activity within the body system, that is into the digestive tract, this carbohydrate ultimately gets digested. And from this carbohydrate, we finally gets the glucose. So glucose is the end product of the digestion of carbohydrate. And that carbohydrate could be in the form of rice, in the form of potato, in the form of wheat, whatever may be. Different forms of dietary carbohydrates are there, but ultimately these carbohydrates will be digested into the intestine and you will get the glucose. If you take the protein, again, it will be digested and ultimately you will get the amino acid. If you take fat, it will be digested in intestine and ultimately you will get the fatty acid and glycerol. So this part of the metabolic activity that happens within the intestinal lumen, that is actually the phase one of the first phase of the catabolic process. So the first phase of catabolic process actually symbolized with the digestive activity that happens within the intestine. So at the end of the first phase of catabolic process in intestinal lumen, we are actually getting the product glucose, amino acid, fatty acid, glycerol. So these are the four important products that we are getting at the end of the first phase of the catabolic activity that happens within the intestinal lumen as a part of the digestive activity. Now this glucose, amino acid, fatty acid, glycerol, that will be absorbed and they will go to the blood, and from blood they will go to the cell. Now within the cell, from all glucose, amino acid, fatty acid, and glycerol, through different varieties of metabolic pathway, ultimately they will make a common metabolite, and that common metabolite is the acetyl-CoA. So the synthesis of acetyl-CoA within the cell from the end products of digestion that is absorbed from the intestine, that is actually the second phase of catabolism. So in second phase of catabolism that happens within the cell, not in the intestinal lumen, mind it, within the cell. So the common product of the second phase of catabolism is acetyl-CoA. So acetyl-CoA will be produced from glucose. Acetyl-CoA will be produced from amino acid, from fatty acid, from glycerol, from all end product of digestion, that is from dietary component. So that is called second phase of the catabolism. So at the end of the second phase, we have got the acetyl-CoA. Now go to the third phase of catabolism. So acetyl-CoA that is produced in second phase of catabolism, that acetyl-CoA subsequently will go to the TCA cycle. And within the TCA cycle, acetyl-CoA will be oxidized. And this TCA cycle activity, the primary job of the TCA cycle is to oxidize the acetyl-CoA. Only job of the acetyl-CoA TCA cycle is to oxidize the acetyl-CoA. এই অক্সিডেশনে আমার কি পাবো? এই অক্সিডেশন থেকে আমি কিন্তু পাবো reduced coenzyme, that is NADH and FADH. এই জিনিসগুলো আমরা TCA cycle থেকে পেয়ে যাব। Oxidation of acetyl-CoA in TCA cycle ultimately produced reduced coenzyme in the form of NADH, in the form of FADH. কিভাবে আসে আমরা subsequently দেখব। And this part of production of the reduced coenzyme by oxidation of acetyl-CoA in TCA cycle, that is actually the third phase of catabolism. So at the end of the third phase of catabolism, what we have got? We have got the reduced coenzyme in the form of NADH, in the form of FADH. Now this reduced coenzyme, now we will go to the electron transport chain, that is otherwise known as respiratory chain. It is again within the cell, within the mitochondria. So in respiratory chain, this NADH reduced coenzyme, FADH reduced coenzyme, they will be oxidized, ultimately oxidized to form water and to form the
energy or ATP. That is the fourth phase of the catabolism. So this is the total conceptual scenario of the total catabolic process within the body. If you segmentalize, if you compartmentalize the total catabolic conceptual map into different components, then you will get the four phase. Number one phase is the digestive process, digestion of carbohydrate, protein, fat that we are taking in through our dietary practice. And that happens within the intestine. At the end of the digestion, what you will get the glucose, you will get the amino acid, fatty acid, and glycerol. That is the first phase. And these end product of digestion now will be absorbed. They will go to the blood. From blood, they will go to the cell. And within the cell, all these end products of digestion will undergo oxidative process, will undergo catabolic process. And finally, from all varieties of the end product of digestion, they will form a common metabolite, and that is called acetyl-CoA. That is the second phase of catabolism. Now, this acetyl-CoA will go to the TCA cycle to be oxidized. So TCA cycle will oxidize the acetyl-CoA to make some amount of energy directly within the TCA cycle, but majority energy will be trapped in the form of reduced coenzyme. So oxidation of acetyl-CoA to form the reduced coenzyme, that is the purpose of TCA cycle, and that is the third phase of catabolism. Now, this reduced coenzyme subsequently will move to the electron transport chain. And within the electron transport chain, under the influence of oxygen, these reduced coenzymes will be oxidized to water and ATP. And so this electron transport chain is the primary site where there is maximum ATP production within the cell. So that is called the fourth phase of catabolism. Okay. Now come to the some basic structure of some basic metabolite. আমি কিন্তু গল্পের শুরুতে বলেছিলাম don't scared about the structure. তবে দুই একটা বেসিক স্ট্রাকচার তোমাকে একটু জানতে হবে। যেমন ধরো গ্লুকোজের স্ট্রাকচারটা কি? CH2OH, CH, 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 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন. This is the glucose. And this is the fatty acid. CH3, CH2N, CH3OH. This is called fatty acid. So in case of fatty acid, like glucose, there is also a hydrocarbon chain, long hydrocarbon chain, short hydrocarbon chain, whatever may be. But the unique feature of the fatty acid is it contains a fatty acid group, that is acidic group. And that acidic group is the COOH, that is carboxylic acid. Carboxylic group. Because of the presence of this carboxylic group, so this is fatty acid. So fatty acid is nothing but a long hydrocarbon chain with a hydroxylic, that is carboxylic group at the end, that is called fatty acid. Now, what about the amino acid? You see, and what is the difference between amino acid and fatty acid? Fatty acid is a long hydrocarbon chain with a acidic group, that is carboxylic acid. But in case of amino acid, there is acidic group, carboxylic acid. At the same time, there is an amino group. So because of the presence of this amino group, this carboxylic acid is called the amino acid. So amino acid ke oneke eibhabeo bole je what is amino acid? It is the amino group containing carboxylic acid. Mane amino group containing fatty acid. Kono ekta fatty acid er upore jodi tumi ekta amino group ke boshiye dite paro, তখনই সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। সো দেখো তোমার ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার আর অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারের মধ্যে কিছু সিমিলারিটি আছে। নেক্সট গো টু দ্য গ্লিসারল। গ্লিসারল, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য গ্লিসারল। এখানে 3টা কার্বন থাকবে এবং 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। এই হলো আমার গ্লিসারল। এই 4টা স্ট্রাকচার খুবই বেসিক, যেগুলো তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ে আসছো আমি নিশ্চিত। সুতরাং এটা নিয়ে তোমার সাথে বেশি সময় নষ্ট করার আমার কোনোই প্রয়োজন নাই। সো গ্লিসারলটা একটু বুঝে রাখো। 3 কার্বনের একটা অ্যালকোহল, 3 কার্বন এবং 3টা অ্যালকোহলিক গ্রুপ, মানে 3টা হাইড্রক্সিলিক গ্রুপ আছে, এটা হলো গ্লিসারল। অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড বাট কন্টেনিং অ্যামাইনো গ্রুপ। আর ফ্যাটি অ্যাসিড ইটস এন লং হাইড্রোকার্বন চেন উইথ এ টার্মিনাল অ্যাসিডিক গ্রুপ, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। আর গ্লুকোজের স্ট্রাকচার তোমরা সবাই জানো। এই 4টা স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে to understand the actual metabolic scenario.
Now, what is metabolic fuel? যেখান থেকে আমরা বলছি এটিপি তৈরি করব। Metabolic fuels are glucose, fatty acid, amino acid, ketone body. এই চারটা হলো তোমার metabolic fuel। যে সমস্ত metabolic fuel থেকে body, cellular cell বা through catabolic activity ultimately generate the ATP, generate the energy. Out of 4 different varieties of metabolic fuel, this glucose is called the universal metabolic fuel. Why it is called universal? Not that যে পৃথিবীর সকল মানুষ গ্লুকোজ খায়, কার্বোহাইড্রেট খায়, এই জন্য এটা ইউনিভার্সাল নয়। বলতে হবে ইউনিভার্সাল এই জন্য যে আমার শরীরের ইচ এন্ড এভরি সেল, একটি সেলও বাদ নাই, ইচ এন্ড এভরি সেল অফ দি হিউম্যান বডি, দে ক্যান ইউটিলাইজ গ্লুকোজ টু জেনারেট দ্য এটিপি। সো গ্লুকোজ ইজ দ্য ফুয়েল for each and every cell of the body. That is why it is called the universal metabolic fuel. Fatty acid, another important metabolic fuel. Amino acid, it's a metabolic fuel, but as a fuel, it is least preferred. Amino acid has got lots of different types of activity. Amino acid is very important for synthesis of different types of functional and structural biomolecule. অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় একটা রাজকীয় মলিকুল। অ্যামাইনো অ্যাসিড দিয়ে অনেক রাজকীয় জিনিস তৈরি করা হয়। অ্যাকটিন তৈরি করা হবে, মায়োসিন তৈরি করা হবে, সাইটোকাইন তৈরি করা হবে, হরমোন তৈরি করা হবে, তারপরে তোমার কি বলে রেগুলেটরি মলিকুলস তৈরি করা হবে, সাইটোকাইন তৈরি করা হবে। তো এই সমস্ত জিনিসগুলা কিন্তু রাজকীয় মলিকুল ফর দি বডি, অ্যান্ড ফর দিস রয়্যাল মলিকুল উই নিড টু সাপ্লাই অ্যামাইনো অ্যাসিড। সুতরাং অ্যামাইনো অ্যাসিডকে তুমি এনার্জি তৈরিতে পাঠিয়ে দিলে কিন্তু আমার এই রাজকীয় মলিকুলগুলোকে কে তৈরি করবে, এই ফাংশনাল মলিকুলগুলো কে তৈরি করবে? এই জন্য বলা হয় অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য লিস্ট প্রেফার্ড মেটাবলিক ফুয়েল। রাদার দেন অ্যামাইনো অ্যাসিডস আর স্পেয়ার্ড বাই অল সেলস অফ দি বডি so that these amino acid can participate into the synthesis of different types of vitally important structural and functional biomolecule of the body. Finally, ketone body is also a metabolic fuel, but these ketone bodies do not act as a metabolic fuel in normal condition. It only acts as metabolic fuel in prolonged fasting and starvation. You know, there are 3 types of metabolic ketone bodies in our body: acid to acetic acid, beta hydroxybutyric acid, and acetone. Out of 3 ketone body, remember only two, acid to acetic acid and beta hydroxybutyric acid. These 2 are used as metabolic fuel, not ketone body, not acetone, sorry, acetone. Acetone কিন্তু metabolic fuel হিসেবে ব্যবহৃত হবে না, but acetone is a ketone body. So these are the information about the metabolic fuel. Okay. Now, what is the fuel for brain and neuron? That's the glucose. Glucose. Most important metabolic fuel for the neuron is the glucose. For the brain is the glucose. Glucose ke যখন brain দেখে, যখন নিউরন দেখে গ্লুকোজ, নিউরন এবং ব্রেন তখন পাগল হয়ে যায়। কখন তাকে ধরবে, কখন তাকে খাবে, কখন তাকে অক্সিডাইজ করবে। So this glucose is just like a Rasgulla for neuron, for brain. And second preferential metabolic fuel for neuron is the ketone body. So only 2 metabolic fuel is for neuron, for brain. The most important is the glucose, and second important is the ketone body. What is the metabolic fuel for heart and cardiac muscle? It is the fatty acid. নিউরনের ক্ষেত্রে, ব্রেইনের ক্ষেত্রে গ্লুকোজ যেরকম রসগোল্লার মতো, ঠিক একইভাবে for cardiac muscle, for heart, fatty acid is just a রসগোল্লা. Fatty acid is the most important fuel for the cardiac muscle, and cardiac muscle always generate ATP from oxidation of fatty acid. Second important fuel for cardiac muscle is the ketone body, but glucose, cardiac muscle can take glucose, but it's a very last preference for the cardiac muscle to use the glucose as a metabolic fuel. Rather, regarding glucose, cardiac muscle is a bit reluctant. They don't try to use the glucose as a metabolic fuel, cardiac muscle. So most important fuel for cardiac muscle is the fatty acid, and second important fuel is the ketone body. Glucose can be used because glucose is an universal metabolic fuel, mind you. Each and every cell of the body can use the glucose. So cardiac muscle also can use the glucose, but remember, don't forget, this glucose is the very least
preferential fuel for the cardiac muscle. যদি বলা হয় যে কার্ডিয়াক মাসেলের ফুয়েল কি, একটা সিঙ্গেল আনসার দিবা, তোমার আনসার হবে ফ্যাটি অ্যাসিড। যদি বলা হয় দুইটা উত্তর দাও, তাহলে উত্তর হবে ফ্যাটি অ্যাসিড এন্ড কিটোন বডি। যদি বলা হয় তিনটা উত্তর দাও, তাহলে আস্তে করে জাস্ট আটার দা গ্লুকোজ, জোরে নয়, আস্তে করে উত্তর দিবে। সো ফ্যাটি অ্যাসিড, কিটোন বডি এন্ড গ্লুকোজ। ওকে, what are the fuel for skeletal muscle? Most important fuel is the glucose, second is the fatty acid, third is the ketone body. So all three fuel can be used by the skeletal muscle, but again important fuel is the glucose and second important is the fatty acid. What is the fuel for RBC? The fuel, only fuel for RBC is the glucose. Glucose cannot take anything other than RBC cannot take anything other than glucose. এই কথাটা মনে রাখবা। আরবিসি কে বাঁচিয়ে রাখতে হলে তোমাকে গ্লুকোজ সাপ্লাই দিতেই হবে। উইদাউট গ্লুকোজ RBC cannot sustain even a fraction of second. So for RBC and for brain, you have to have glucose in your blood. You must take carbohydrate, at least for the interest of the brain, at least for the interest of the RBC. Fuel for liver or hepatocytes, according to the preference, fatty acid, glucose, lactic acid. That's the peculiarity of the hepatocyte, peculiarity of the liver. Liver can utilize the lactic acid as a metabolic fuel, which other cells, other organ, other system cannot use. So lactic acid could be used as a metabolic fuel for liver, but most important is the fatty acid and second is the glucose. Now ATP cycle, what is that? Generation and utilization of the ATP. Generation and utilization of the ATP, that is called ATP-ADP cycle. ঘটনাটা কি? Just you look, you see different types of biomolecules are there that can produce energy. Carbohydrate, lipid, protein. কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাবো, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড পাবো, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পাবো। এগুলো থেকে বাই অক্সিডেটিভ প্রসেস দেয়ার উইল বি জেনারেশন অফ এটিপি। সো এই কার্বোহাইড্রেট, দ্যাট ইজ মেটাবলিক ফুয়েল, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যখন অক্সিডাইজড হবে, তখন কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। সেই এনার্জি কিছুটা ক্যাপচার্ড হয় ইন দি ফর্ম অফ এটিপি। 40% এনার্জি দ্যাট ইজ স্কুইজড আউট ফ্রম মেটাবলিক ফুয়েল থ্রু অক্সিডেটিভ প্রসেস। আবার বলছি, কোন একটা মেটাবলিক ফুয়েল অক্সিডেটিভ প্রসেসের মধ্যে দিয়ে যখন প্রসিড করে, তখন তার মধ্য থেকে যে এনার্জিটা বের হয়ে আসে, তার 40% এনার্জি ইজ ক্যাপচার্ড ইন দি ফর্ম অফ এটিপি, আর বাকি 60% এনার্জি ইজ লস্ট ইন দি ফর্ম অফ হিট। আমি লস্ট বলবো না, তারা ইন দি ফর্ম অফ হিট তারা অ্যাকচুয়ালি মেনটেন করে বডি টেম্পারেচার। আর মাত্র 40% এনার্জি দ্যাট ইজ জেনারেটেড from different types of metabolic fuel during oxidative process. This 40% energy is captured in the form of ATP. এইবার আমার এই এটিপি চলে যাবে কোথায়? যে সমস্ত জায়গায় এনার্জি দরকার ওই সব জায়গাগুলোতে চলে যাবে। যেমন বায়োসিনথেটিক পাথওয়ে, কোন একটা জিনিস আমি তৈরি করব, অ্যালবুমিন তৈরি করব, গ্লোবুলিন তৈরি করব, অ্যান্টিবডি তৈরি করব, এই সিনথেটিক পাথওয়েতে চলে যাবে এটিপি। গিয়ে কি করবে? তার এনার্জিটা ছেড়ে দিবে, এনার্জিটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে হয়ে যাবে আবার এডিপি। So in different energy utilizing process like synthetic process, detoxification process, muscle contraction, active ion transport, thermogenesis, these are all energy requiring process in the body. তো আমার এটিপি কি করবে? এই সমস্ত এনার্জি রিকোয়ারিং প্রসেসের কাছে চলে যাবে, গিয়ে তার এনার্জিটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে হয়ে যাবে এটিপি। এনার্জিটা ছেড়ে দেওয়াতে কি লাভ হইলো? তোমার যে সমস্ত বায়োসিনথেটিক প্রসেস, মাসল কন্ট্রাকশন, আয়ন ট্রান্সপোর্ট, এই কাজগুলো চলতে থাকবে, আর এটিপি হয়ে যাবে এডিপি। এডিপি আবার চলে আসবে কোথায়? যে সমস্ত জায়গায় এনার্জি তৈরি হয়, এই যে মেটাবলিক ফুয়েল অক্সিডেশন হচ্ছে, এইসব জায়গায় আবার চলে আসবে। চলে এসে এখানে যে এনার্জি তৈরি হলো, সেই এনার্জিটাকে সে আবার ক্যাপচার করবে, করে আবার হয়ে যাবে এটিপি। এই যে একদিকে তোমার এনার্জি জেনারেটিং প্রসেস, আরেকদিকে এনার্জি ইউটিলাইজিং প্রসেস, এই দুই প্রসেসের মধ্যে সেতু বন্ধন তৈরি করে কে? সেতু বন্ধন তৈরি করে তোমার এটিপি এডিপি সাইকেল। এটিপি এডিপি সাইকেল
ADP comes to the energy producing machinery and take up the energy, convert it to ATP, and that ATP goes to the energy utilizing process, liberate the energy, release the energy to support the energy requiring process, convert it to ADP. ADP again come to the energy producing machinery. So this is a cyclical process that is called ATP ADP cycle. আর এই সাইকেলে যখন নাকি তোমার মেটাবলিক ফুয়েল অক্সিডাইজড হয়, সেখানে যে এনার্জি তৈরি হয় তার 40% এনার্জি is captured by ADP in the form of ATP, or 60% energy is liberated as heat, and that is utilized to maintain the body temperature. Okay, that is called ATP ADP cycle. Now, what is ATP homeostasis? You see, in each and every cell there is a certain amount of the ATP content, and this ATP content actually supports the synthetic activity or anabolic activity of the body. Okay. Now, how this ATP content of a particular cell is maintained? কিভাবে মেইনটেইন হবে? খুবই সহজ কথা বলে দেই, it is maintained by a negative feedback control. Negative feedback control. By this time তুমি জেনে গেছো ATP তৈরি হবে কোথা থেকে? By metabolic fuel oxidation. আর ATP ইউটিলাইজেশন হবে কোথায়? যেখানে আমার সিনথেটিক প্রসেস চলবে। সুতরাং বডির সিনথেটিক প্রসেস যেখানে চলছে সেখানে এটিপি ইউটিলাইজ হবে, আর বডিতে যেখানে এটিপি জেনারেটিং অক্সিডেটিভ প্রসেস চলছে, মেটাবলিক ফুয়েল যেখানে অক্সিডাইজড হচ্ছে সেখানে এটিপি প্রোডাকশন হবে। সো দেয়ার মাইট হ্যাভ এ ব্যালেন্স বিটুইন দ্য generation of ATP, rate of generation of ATP, and the rate of utilization of ATP. There might have a balance. If that balance could be maintained, then the ATP content of a particular cell will be well maintained. ATP সেলের ভিতরে বেশিও হবে না, আবার কমও হবে না। এই যে মেইনটেনেন্সটা, এটাকে বলা হয় ATP হোমিওস্ট্যাসিস। আর এই মেইনটেনেন্সটা হবে সবসময় বাই নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট। কিরকম? মনে করো কোনো কারণে তোমার সেলের ভিতরে এটিপি কন্টেন্ট বেড়ে গেছে, তখন এটিপি করবে কি, তোমার যে সমস্ত সেক্টর থেকে, যে সমস্ত জায়গা থেকে এটিপি তৈরি হয়, যেমন অক্সিডেটিভ প্রসেস, গ্লুকোজ অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, এই সমস্ত অক্সিডেটিভ প্রসেসকে সে তখন ইনহিবিট করে বলবে যে ভাই আমার সেলের ভিতরে এনাফ এটিপি তৈরি হয়ে গেছে, তোমরা এবার এটিপি প্রোডাকশন আপাতত বন্ধ করো। তখন এটা থেমে গেলে অটোমেটিক্যালি এটিপি কন্টেন্টটা নর্মাল থাকবে। আবার যখন এটিপি কন্টেন্টটা একটু বেশি হয়ে যাবে, তখন সে স্টিমুলেট করবে আরেকটা সেক্টরকে। কোন সেক্টরকে? যেখানে এটিপি ইউটিলাইজ হয় সেই সেক্টরকে স্টিমুলেট করবে। তাহলে দেখো, যখন এটা সেলের ভিতরে এটিপি বেড়ে গেল, তখন সে দুই ধরনের কাজ করতেছে। একটা সেক্টরকে স্টিমুলেট করে, আরেকটা সেক্টরকে ইনহিবিট করে। কাকে ইনহিবিট করে? যে সেক্টর থেকে এটিপি তৈরি হয় সেই সেক্টর ইনহিবিট, অক্সিডেটিভ অ্যাক্টিভিটি সাপ্রেসড। আর যেখানে এটিপি ইউটিলাইজেশন হয়, সিনথেটিক অ্যাক্টিভিটি, সেই সমস্ত অ্যাক্টিভিটি তখন কি বলে, স্টিমুলেটেড হয়ে যাবে। এইভাবে there is a balance between the ATP generation as well as ATP utilization. এটাকে বলা হয় ATP homeostasis. So when there is কি বলে হাই সেলুলার কন্টেন্ট অফ ATP, অটোমেটিক্যালি ক্যাটাবলিক অ্যাক্টিভিটি উইল বি সাপ্রেসড। বডি তখন চলে যাবে ইন অ্যানাবলিক মুডে। সো ক্যাটাবলিক অ্যাক্টিভিটি সাপ্রেসড হয়ে যাবে, অক্সিডেটিভ অ্যাক্টিভিটি সাপ্রেসড হয়ে যাবে। আবার যখন বডিতে কোনো কারণে এটিপি কন্টেন্ট কমে যাবে, লো হয়ে যাবে, তখন আবার অ্যানাবলিক অ্যাক্টিভিটি সাপ্রেসড হয়ে যাবে, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি গিয়ার্ড আপ হয়ে যাবে। সো এইভাবে একটা ব্যালেন্স তৈরি হয়। তখনই এটাকে বলা হয় ATP homeostasis, by to maintain the cellular ATP content always normal in spite of the excessive catabolic activity or anabolic activity. তো এটার একটা ইম্পর্টেন্স আছে, আমি পরে তোমাকে বলছি। আসো, বায়োলজিক্যাল অক্সিডেশন বলতে আমরা কি বুঝি? অক্সিডেশন অফ বায়োমলিকুলস or metabolic fuel in biological system, that is called biological oxidation. Oxidation of biomolecules or metabolic fuel in biological system. Biological system living system, যে সিস্টেমটা চলবে by different chemical reaction under the influence of enzymes and coenzymes, এটাকে বলা হয় লিভিং সিস্টেম বা বায়োলজিক্যাল সিস্টেম।
আর এই লিভিং সিস্টেমে যখন কোনো একটা বায়োমলিকুল অক্সিডাইজড হবে তখন অটোমেটিক্যালি এটাকে বলা হবে কি বলে বায়োলজিক্যাল অক্সিডেশন, মানে অক্সিডেশন within the biological system, that is called biological oxidation under the influence of enzymes and coenzymes. এই বায়োলজিক্যাল অক্সিডেশনের জন্য আমাদের যে এনজাইম দরকার সেটাকে এক কথায় বলে অক্সিডো রিডাকটেজ এনজাইম। পারপাসটা কি এই বায়োলজিক্যাল অক্সিডেশনের? দ্যাট ইজ অনলি ওয়ান পারপাস, এন্ড দ্যাট ইজ টু অক্সিডাইজ দ্য মেটাবলিক ফুয়েল and to generate the energy as well as to generate the heat. আমার হিট তৈরি করতে হবে, এনার্জি তৈরি করতে হবে, মেটাবলিক ফুয়েলকে অক্সিডাইজ করতে হবে, এটার নামই কিন্তু আমার বায়োলজিক্যাল অক্সিডেশন। এই অক্সিডো রিডাকটেজ যে এনজাইমটা তার কতগুলা সাব গ্রুপ আছে, জাস্ট তুমি নামগুলো মনে রাখো, ডিটেলসে যাওয়ার আর কোনোই প্রয়োজন নাই। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইমটা হলো ডিহাইড্রোজিনেজ, অক্সিডেজ, অক্সিজিনেজ, পারঅক্সিডেজ, ক্যাটালেজ। এই এনজাইমগুলো তোমরা তোমাদের বইতে দেখতে পাবা। তবে আমি আবারও বলছি, এখানে শুধু দুইটা কথা মনে রাখবা, আর কোনো কথা মনে রাখার তোমার কোনোই প্রয়োজন নাই। নাম্বার ওয়ান, হোয়াট ইজ অক্সিডো রিডাকটেজ? তুমি সোজা ভাষায় বলবা দি এনজাইম দ্যাট ইজ গোয়িং টু ক্যাটালাইজ দ্য বায়োলজিক্যাল অক্সিডেশন উইদিন দ্য সেল। সেলের ভিতরে বায়োলজিক্যাল অক্সিডেশনকে ক্যাটালাইজ করার জন্য যে এনজাইম, তারই নাম হলো অক্সিডো রিডাকটেজ এনজাইম। সেই এনজাইমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কোনটা? বলবো যে ডিহাইড্রোজিনেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম অফ দি অক্সিডো রিডাকটেজ। এই দুইটা কথার বাহিরে আর একটি কথা মনে রাখার তোমার কোনোই প্রয়োজন নেই। ওকে, নাও গো টু দ্য ডিহাইড্রোজিনেশন। বলা হয় যে ইটস দ্য কমনেস্ট মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। ডিহাইড্রোজিনেশনকে বলা হয় যে কমনেস্ট মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। তুমি বাই দিস টাইম একটা কথা বুঝে গেছো যে বায়োলজিক্যাল অক্সিডেশন মানে অক্সিডেশন অফ বায়োমলিকুল উইদিন দ্য biological system, within the living system under the influence of enzymes and coenzymes. Okay, that is called biological oxidation. আর এই বায়োলজিক্যাল অক্সিডেশনের নানা প্রকার মেকানিজম আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম ফর বায়োলজিক্যাল অক্সিডেশনটা হলো ডিহাইড্রোজিনেশন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। আর এই ডিহাইড্রোজিনেশনটাকে ক্যাটালাইজ করার জন্য যে এনজাইম, সেটার নামই হলো ডিহাইড্রোজিনেজ এনজাইম। তাহলে হোয়াট ইজ বায়োলজিক্যাল অক্সিডেশন এটা মনে রাখবা। বায়োলজিক্যাল অক্সিডেশনের পারপাসটা কি মনে রাখবা? টু জেনারেট এটিপি, টু জেনারেট হিট। ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন? দুই একটা বলো। তার মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? বলবা ডিহাইড্রোজিনেশন। আর সেটাকে ক্যাটালাইজ করবে কে? বলবা ডিহাইড্রোজিনেজ। এতটুকু তোমার জন্য, এর বাইরে কিচ্ছু কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। So now go to the dehydrogenation. তাহলে what is dehydrogenation? It is a mechanism of biological oxidation. দেখো তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে পড়েছো না, অক্সিডেশনের নানা প্রকার মেকানিজম আছে। অক্সিডেশনের একটা মেকানিজম হলো ডিহাইড্রোজেনেশন, মানে রিমুভাল অফ হাইড্রোজেন ফ্রম এ বায়োলজিক্যাল সিস্টেম। অক্সিডেশনের মূল মানে কনসেপ্টটা কি? কোন একটা মলিকুল থেকে হাইড্রোজেন সরিয়ে দিতে পারলে, মানে ডিহাইড্রোজেনেশন করতে পারলে, এটা কিন্তু অক্সিডেশন। আবার কোন একটা মলিকুলের সাথে অক্সিজেন বাইন্ড করে দাও, অ্যাটাচ করে দাও, এটা কিন্তু অক্সিডেশন। আবার কোন একটা মলিকুল থেকে ইলেকট্রন সরিয়ে দাও, এটা কিন্তু অক্সিডেশন। যেমন হিমোগ্লোবিনের আয়রন থাকে কোন ফর্মে? ফেরাস ফর্মে। সেই আয়রনটাকে যদি অক্সিডাইজ করে ফেলি তাহলে কি হয়? ফেরিক ফর্মে চলে যায়। কেমন করে অক্সিডাইজ করলাম? একটা ইলেকট্রনকে রিমুভ করে। একটা ফেরাস ফর্মের আয়রন থেকে যখন একটা ইলেকট্রনকে রিমুভ করা হয় তখন কিন্তু ফেরিক হয়ে যায়, মানে অক্সিডাইজ হয়ে যায়। সুতরাং রিমুভাল অফ ইলেকট্রন ইজ এ মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। Addition of oxygen with a biomolecule, that is also a mechanism of biological oxidation. Removal of hydrogen from a biomolecule, that is also a mechanism of biological oxidation. এইভাবে আমার বডিতে, তোমার বডিতে নানা প্রকারে বায়োলজিক্যাল অক্সিডেশন চলছে, নিরন্তর প্রতি মুহূর্তে মুহূর্তে চলছে বায়োলজিক্যাল অক্সিডেশন। মানে আমার সেল, আমার টিস্যু প্রতি মুহূর্তে মুহূর্তে আমার মেটাবলিক ফুয়েলকে অক্সিডাইজ করছে to generate ATP and to generate the heat.
বিভিন্ন মেকানিজমে করছে এই বায়োলজিক্যাল অক্সিডেশন। তার মধ্যে মোস্ট কমন মেকানিজম ইজ দ্য ডিহাইড্রোজিনেশন, that is catalyzed by the enzyme dehydrogenase. Now focus over the dehydrogenation process. Suppose this is the biomolecule যার মধ্যে হাইড্রোজেন আছে, আমি এটাকে সিম্বলাইজ করলাম বায়োমলিকুলটাকে। এটা একটা মলিকুল, এম মানে মলিকুল, তার মধ্যে দুইটা হাইড্রোজেন আছে। আমি এটাকে অক্সিডাইজ করতে চাই, কেমন করে? বাই ডিহাইড্রোজিনেশন প্রসেস। মানে দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিতে চাই, দিলাম সরিয়ে, দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিলে পরে আমার এটা হয়ে গেল এই যে মলিকুল, দ্যাট ইজ মেটাবোলাইট। তার মানে তার গায়ে কিন্তু দুইটা হাইড্রোজেন ছিল, এই দুইটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিলাম, এবার হয়ে গেল অক্সিডাইজড ফর্ম। আমার M2H, that was the biomolecule in reduced form, সেখান থেকে দুইটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, হয়ে গেল অক্সিডাইজড ফর্ম অফ দি বায়োমলিকুল under the influence of an enzyme that is called dehydrogenase enzyme. Now এই যে দুটো হাইড্রোজেনকে তুমি সরিয়ে দিলা, দিয়ে যে তুমি বায়োলজিক্যাল অক্সিডেশন করলা, ডিহাইড্রোজিনেশন করলা, সেই দুটো হাইড্রোজেন কোথায় যাবে? এই দুটো হাইড্রোজেন কি পানিতে ভেসে বেড়াবে? তোমার বডি ফ্লুইডে ভেসে বেড়াবে? যদি ভেসে বেড়ায় বিনা কারণে, তাহলে এক সময় সে কিন্তু আকাম করবে। এই দুইটা হাইড্রোজেন থেকে কিন্তু প্রোটন তৈরি হয়ে যাবে, আর সেই প্রোটন কিন্তু বডির প্রোটন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিবে, আর সেই প্রোটন কনসেন্ট্রেশন বডিতে বেড়ে গেলে কিন্তু তোমার পিএইচ কমে যাবে। ইউ নো দি পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। সুতরাং তোমার বডির পিএইচ কমে গেলে তোমার মৃত্যু অবধারিত হয়ে যাবে। যে বায়োলজিক্যাল অক্সিডেশন, যে ডিহাইড্রোজিনেশন প্রসেস তুমি তোমার সেলের ভিতরে চালু করলা বেঁচে থাকার জন্য, কিভাবে করলা? বাই ডিহাইড্রোজিনেশন। কি করেছো? দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছো, আর সরিয়ে দেওয়া হাইড্রোজেন যদি আলটিমেটলি অ্যাসিডোসিস করে তোমাকে মেরে ফেলে, তাহলে তোমার এই বায়োলজিক্যাল অক্সিডেশনের মানে কি? সুতরাং ইউ মাস্ট টেক কেয়ার অফ দি হাইড্রোজেন দ্যাট হ্যাজ বিন রিমুভড। এই হাইড্রোজেনকে কিন্তু ফ্রি ছেড়ে দেওয়া চলবে না। দ্যাট হাইড্রোজেন, রিমুভড হাইড্রোজেন মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই সামবডি। কে অ্যাকসেপ্ট করবে? এই যে কোএনজাইম। এটা কারা? এই যে NADFAD। NADFAD will come to the dais of the biological oxidation through the dais of the dehydrogenation process. NADFAD তাকিয়ে থাকে towards the process of dehydrogenation. কখন সেখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে আসবে, কখন হাইড্রোজেন বেরিয়ে আসবে? যেই মাত্র দুটো হাইড্রোজেন বেরিয়ে আসলো, সাথে সাথে তোমার NAD, তোমার FAD ওই হাইড্রোজেনকে টেক আপ করবে, টেক আপ করে হয়ে গেল NADH, হয়ে গেল FADH। তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন ফ্রম এ সাবস্টেন্স যদি আমি অক্সিডেশন বলি, তাহলে অ্যাডিশন অফ হাইড্রোজেন টু এ সাবস্টেন্স আমি এটাকে বলবো রিডাকশন প্রসেস। তাহলে NAD অ্যাজ NAD, FAD অ্যাজ FAD, তারা কিন্তু ইন অক্সিডাইজড ভার্সনে আছে। আর এই অক্সিডাইজড NAD, অক্সিডাইজড ভার্সন অফ FAD দুইটা হাইড্রোজেনকে টেক আপ করে তারা কিন্তু হয়ে গেল রিডিউসড NAD, রিডিউসড FAD। এই জন্য আমরা এগুলোকে বলি রিডিউসড কোএনজাইম, আর NADFAD কে বলা হয় অক্সিডাইজড ভার্সন অফ দি কোএনজাইম। তাহলে এই যে টোটাল ডিহাইড্রোজেনেশন প্রসেস কিন্তু হয়ে গেল, আমার বায়োমলিকুল কিন্তু অক্সিডাইজড হয়ে গেল আন্ডার দি ডিহাইড্রোজেনেজ এনজাইম। বাই দি মেকানিজম অফ ডিহাইড্রোজেনেশন আমার কিন্তু মেটাবলিক ফুয়েল অক্সিডাইজড হয়ে গেছে। এখন এই রিমুভড হাইড্রোজেনটা কে টেক আপ করলো? টেক আপ করলো NADFAD, হয়ে গেল কি NADH and FADH, রাইট? মনে রাখতে হবে একটা কথা, এই NAD যখন দুইটা হাইড্রোজেনকে নিয়ে NADH হয়ে গেল, এই NADH কিন্তু ফার্দার আর একটি হাইড্রোজেনকেও টেক আপ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা NAD কে ক্ষমতা দিয়েছে দুইটা হাইড্রোজেনকে ক্যারি করার, তিনটা হাইড্রোজেনকে নয়। আল্লাহ তাআলা FAD কে ক্ষমতা দিয়েছে দুইটা হাইড্রোজেনকে ক্যারি করার, তিনটা হাইড্রোজেনকে নয়। সুতরাং once NAD become NADH, it will totally lose the capacity to accept any more hydrogen from the dehydrogenation process. এখন তুমি একটু চিন্তা করে দেখো, এই যে ডিহাইড্রোজেনেশন প্রসেস আমি এটাকে বলেছি কমনেস্ট মেকানিজম অফ বায়োলজিক্যাল অক্সিডেশন, আর বায়োলজিক্যাল অক্সিডেশনের পারপাস আমি তোমাকে বলেছি, পারপাসটা হলো টু অক্সিডাইজ দ্য বায়োমলিকুল and to generate the energy.
আমার বডিতে প্রতি মুহূর্তে মুহূর্তে হিউজ পরিমাণ এনার্জি দরকার। আর এই বিশাল জাইগেন্টিক টাস্কটাকে, কর্মযজ্ঞটাকে, আমি এটাকে কর্মযজ্ঞ বলি, এই যে বায়োলজিক্যাল অক্সিডেশন আর এই যে ডিহাইড্রোজেনেশন প্রসেস, এটাকে আমি কর্মযজ্ঞ বলতেছি ইন সেলুলার লেভেল। বিশাল কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞ থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার NADH তৈরি হচ্ছে। এখন এই NADH যদি ফার্দার হাইড্রোজেন টেক আপ করতে না পারে, তাহলে কিন্তু একসময় তোমার বডির NAD আর FAD এর স্টোর কমে যাবে। কেন কমে যাবে? আবার একটা উত্তর বলছি। হোয়াট ইজ NAD? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। হোয়াট ইজ FAD? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। NAD তৈরি করতে তোমার কি লাগবে? নিয়াসিন নামক একটা ভিটামিন লাগবে। FAD তৈরি করতে তোমার কি লাগবে? রিবোফ্ল্যাভিন নামে একটা ভিটামিন লাগবে, ভিটামিন বি কমপ্লেক্স। ইউ নো, দিস ভিটামিন বি কমপ্লেক্স ইজ দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। অ্যান্ড দিস এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কথার অর্থ হলো যে জিনিসগুলো আমার বডিতে তৈরি হয় না, আমার বডিতে বাহির থেকে ডায়েটারি প্রসেসের মধ্যে দিয়ে সাপ্লাই করতে হবে। কখনো বডিতে তৈরি হবে না এগুলো। এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যেগুলো বডিতে আছে, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট মানে এগুলো বডির জন্য খুবই প্রয়োজন, বাট বডিতে তৈরি হবে না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তার মধ্যে ভিটামিন একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, মিনারেলস এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এগুলো কখনো বডিতে তৈরি হবে না, বাট বডির জন্য খুবই দরকার। এখন এই নিয়াসিন আর এই রিবোফ্ল্যাভিন আমার বডিতে তৈরি হয় না, সুতরাং আমার বডি চাইলেও আনলিমিটেড পরিমাণ NAD FAD তৈরি করতে পারবে না। যে দেশের বাজেট তৈরি হয় বৈদেশিক সাহায্য দিয়ে, সেই দেশ কিন্তু চাইলেও মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাজেট তৈরি করতে পারবে না। যদি আমার বাজেট দেশীয় টাকা দিয়ে তৈরি করতে পারি আমি, তবে আমি একটা মেগা বাজেট তৈরি করতে পারবো। একইভাবে যে বডি ডিপেন্ড করতেছে ফ্রম এক্সটার্নাল সাপ্লাই অফ নিয়াসিন এন্ড রিবোফ্ল্যাভিন to make NAD, to make FAD. So body has got a very, very limited capacity to make a very small pool of NAD, small pool of FAD. সোজা বাংলা কথাটা হলো, আমার বডিতে NAD এর পুল, FAD এর পুলটা খুবই ছোট। বিকজ NAD তৈরি করতে, FAD তৈরি করতে এমন একটা জিনিস লাগে যে জিনিসটা বডির ভিতরে তৈরি হয় না, রাদার আমার এক্সটার্নাল ডায়েটারি সোর্স থেকে বডিতে সাপ্লাই দিতে হয়। দ্যাটস ওয়াই NAD স্টোর, FAD স্টোর ইজ ভেরি লিমিটেড। সুতরাং এই লিমিটেড স্টোরটা যদি অ্যাডজাস্টেড হয়ে যায় ইন দি ফর্ম অফ NADH এন্ড FADH, তাহলে কিন্তু তোমার no more further free NAD, no more further free FAD will be available at the site of biological oxidation, at the site of dehydrogenation process. যদি আমার এই ডিহাইড্রোজেনেশন প্রসেসের মধ্যে এসে NAD এর অভাব পড়ে, FAD এর অভাব পড়ে, তাহলে কিন্তু তোমার এই ডিহাইড্রোজেনেশন প্রসেসটা স্টপ হয়ে যাবে। যদি ডিহাইড্রোজেনেশন প্রসেস স্টপ হয়ে যায়, তাহলে বায়োলজিক্যাল অক্সিডেশন স্টপ হয়ে গেল। যদি বায়োলজিক্যাল অক্সিডেশন স্টপ হয়ে যায়, তাহলে আমার বডিতে ATP প্রডিউসিং মেশিনারি স্টপ হয়ে গেল। আর ATP প্রোডাকশন যদি বডিতে স্টপ হয়ে যায় একটা সেকেন্ডের জন্য, ইউ উইল টোটালি ডাই। একদম বিশুদ্ধ মৃত্যু তোমার জন্য অবধারিত হয়ে যাবে। সুতরাং এইটা বন্ধ করা যাবে না, বায়োলজিক্যাল অক্সিডেশন বন্ধ করা যাবে না, ডিহাইড্রোজেনেশন প্রসেসকে বন্ধ করা যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তাহলে কি করতে হবে? আমার ডিহাইড্রোজেনেশন প্রসেস যেখানে চলে, সেখানে আমাকে কন্টিনিউয়াস সাপ্লাই অফ NAD, কন্টিনিউয়াস সাপ্লাই অফ FAD এনশিওর করতে হবে। সেটা কেমন করে সম্ভব? একটাই পদ্ধতি, সেটা হলো যদি একবার NADH হয়ে যায়, যদি একবার FADH হয়ে যায়, সাথে সাথে আমি NADH কে আবার কনভার্ট করে দিব NAD তে, FADH কে আবার কনভার্ট করে ফেলবো FAD তে। যদি এই কাজটি আমার সেল করতে পারে, তাহলে সেলের পক্ষে সম্ভব হবে টু সাপোর্ট দ্য জাইগেন্টিক টাস্ক অফ ডিহাইড্রোজেনেশন প্রসেস উইথ এ ভেরি লিমিটেড পুল অফ ফ্রি NAD and free FAD. তাহলে সব কথার শেষ কথা দাঁড়াইলো যে যখনই একটা NADH এ কনভার্ট হয়ে যাবে, সাথে সাথে তাকে আবার NAD তে ব্যাক করাতে হবে। যখনই একটা FADH এ কনভার্ট হয়ে যাবে, সাথে সাথে এটাকে আবার
ব্যাক করিয়ে এফএডি তে কনভার্ট করতে হবে। এই কাজটি কে করবে? লেট আস সি। এই কাজটি কে করবে? এই জিনিসটা আমি এখন দেখব। সো দিস রিডিউসড কোএনজাইম কে আবার এনএডিএইচ কে আবার এনএডি করব, এফএডিএইচ কে আবার এফএডি করব। কে করবে? দেখো এই যে দিস ইজ দ্য রিসাইক্লিং অফ মানে রিডিউসড কোএনজাইম ব্যাক টু অক্সিডাইজড কোএনজাইম। এই এনএডি এফএডি এনএডিএইচ হয়ে গেল, এফএডিএইচ হয়ে গেল। কেমন করে? বাই টেকিং হাইড্রোজেন। কোথা থেকে? ফ্রম দি প্ল্যাটফর্ম অফ ডিহাইড্রোজিনেশন। এখন কি করতে হবে? এখন এই এনএডিএইচ কে আবার এনএডি তে কনভার্ট করব, এফএডিএইচ কে আবার এফএডি তে কনভার্ট করব। এই যে রিসাইক্লিং করা, এনএডিএইচ কে আবার এনএডি করা, এফএডিএইচ কে আবার এফএডি করা, এই রিসাইক্লিং করা হয় দুইটা মেকানিজমে। এক, বাই রিডাকটিভ সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, কোলেস্টেরল। আমার বডিতে কিন্তু ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, স্টেরয়েড তৈরি হয়, কোলেস্টেরল তৈরি হয়। আপাতত তুমি এইটুকু মনে রাখো যে এই ফ্যাটি অ্যাসিড তৈরি করতে আমার হাইড্রোজেন লাগবে, দুইটা হাইড্রোজেন লাগে। স্টেরয়েড তৈরি করতে, স্টেরয়েড হরমোন তৈরি করতে দুইটা হাইড্রোজেন লাগবে। কোলেস্টেরল তৈরি করতে দুইটা হাইড্রোজেন লাগবে। এই দুইটা হাইড্রোজেন কে সাপ্লাই দিবে? তোমার সাপ্লাই দিবে এনএডিএইচ, এফএডিএইচ। এনএডিএইচ করবে কি? স্টেরয়েড প্রডিউসিং অর্গানের কাছে এসে দুইটা হাইড্রোজেন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আবার এনএডি হয়ে যাবে। কোলেস্টেরল সিনথেটিক মানে অর্গানের কাছে এসে এনএডিএইচ কি করবে? দুইটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আবার এনএডি হয়ে যাবে। এই হলো রিসাইক্লিং হয়ে গেল। আর এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, স্টেরয়েড সিনথেসিস, কোলেস্টেরল সিনথেসিস বডিতে সর্বক্ষণ চলছে। সুতরাং এনএডিএইচ এবং এফএডিএইচ এর একটা সুযোগ আছে হাইড্রোজেনকে ডিসোল্ডারিং করার জন্য, করে সে আবার এনএডি এফএডি হয়ে গেল। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হলো এই যে রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যদিও এই দুইটা মেকানিজম আছে টু অক্সিডাইজ দ্য রিডিউসড কোএনজাইম ব্যাক টু দেয়ার অক্সিডাইজড ফর্ম। আমি এনএডিএইচ কে এনএডি করার জন্য, এফএডিএইচ কে এফএডি করার জন্য দুইটা মেকানিজম তোমার সামনে হাজির করলাম। একটা মেকানিজম হলো রিডাকটিভ সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড এন্ড কোলেস্টেরল, আরেকটা হলো রেসপিরেটরি চেইন। মনে রাখবা এই দুইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো রেসপিরেটরি চেইন। সো রেসপিরেটরি চেইন প্লেজ দ্য vital role for oxidation of the reduced coenzyme back to their oxidized form. Now come to the কি বলে reductive synthesis. এই যে দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড হতে পারে, কোলেস্টেরল হতে পারে, স্টেরয়েড হতে পারে। এগুলো তো আমরা সাবসিকুয়েন্টলি দেখবো আগামী ক্লাসগুলোতে। সেখানে তোমার রিডিউসড কোএনজাইম কিভাবে কাজ করে তুমি তাকিয়ে দেখো, জাস্ট দেখো। এই যে এনএডিএইচ, এফএডিএইচ হইলো, কোথা থেকে হইলো? ওই যে ডিহাইড্রোজিনেশন প্রসেস যেখানে চলছিল সেখান থেকে হাইড্রোজেন টেক আপ করে এনএডিএইচ হয়ে গেছে, এফএডিএইচ হয়ে গেছে। এবার করবে কি? এই এনএডিএইচ, এফএডিএইচ তাদের হাইড্রোজেনটাকে এনএডিপির কাছে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ওরা হয়ে যাবে এনএডি, হয়ে যাবে এফএডি। যেই মাত্র তারা এনএডি হইলো, এফএডি হইলো, ঘাড়ের বোঝা চলে গেল। ঘাড়ের মধ্যে দুইটা বোঝা ছিল, দুইটা হাইড্রোজেনের বোঝা ছিল। বোঝাটা যখন চলে গেল তখন তো তারা ফুরফুরা হয়ে গেল। এবার এই ফুরফুরা এনএডি, ফুরফুরা এফএডি আবার দৌড় মারবে। কোথায় যাবে দৌড়ায়া? আবার সেই ডিহাইড্রোজিনেশন প্রসেসের কাছে চলে যাবে, যেখানে কি হাইড্রোজেন রিমুভ হচ্ছে, ডিহাইড্রোজিনেশন হচ্ছে, সেখানে চলে যাবে। সেখানে গিয়ে আবার দুইটা হাইড্রোজেনের বোঝা কাঁধে নিবে, নিয়ে যখন দেখবে কাঁধটা ভারী হয়ে গেছে আর নড়তে পারতেছে না, তখন আবার দৌড়ায় চলে আসবে ওর কাছে। কার কাছে? এই এনএডিপি কাছে আসে, বলবে যে ভাই আমাকে বাঁচাও, কি আমার গাছ মানে মানে কি বলে কান্দের মধ্যে বোঝাটা সরাইতে চাই, কি হয়েছে? দুইটা হাইড্রোজেন দিয়ে দাও আমাকে। এনএডিপি দুইটা হাইড্রোজেন নিয়ে নিল, এই চলে গেল। এবার এনএডিপি কি করবে? এই যে দুইটা হাইড্রোজেন নিল, এই এনএডিপি এইচ হলো। এবার এনএডিপি এইচ করবে কি? এই হাইড্রোজেন দুটাকে এই জায়গাটায় ডোনেট করবে, অ্যাসিটাইল কোয়ের কাছে ডোনেট করবে। করলে পরে অ্যাসিটাইল কোয়ে এই দুইটা হাইড্রোজেনকে নিয়ে ফ্যাটি অ্যাসিড বানাবে, স্টেরয়েড বানাবে, কোলেস্টেরল বানাবে। দ্যাট ইজ ওয়ান মেকানিজম বাই হুইচ reduced coenzyme could be converted into NAD and FAD. আরেকটা important mechanism হলো respiratory chain. You know the respiratory chain, it is present in each and every mitochondria containing cell because this respiratory chain is present in mitochondria. Okay? প্রতিটা সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার এই রেসপিরেটরি চেইন আছে।
আর এই রেসপিরেটরি চেইনটা একটা বিশাল ব্যাপার, অনেক জটিল ব্যাপার, কমপ্লিকেটেড একটা ইস্যু। আমি তোমাদেরকে অ্যাডভাইস করতেছি, নট অ্যাডভাইস, আদেশ করিতেছি, তোমরা কিন্তু এই জটিলতার ভিতরে ঢুকবা না, একদম জটিলতার ভিতরে ঢুকবা না। তুমি একদম সিম্পল থাকবা। মনে রাখবা রেসপিরেটরি চেইনের কাজ একটাই, সেই কাজটা কি? NADH এর কাছ থেকে হাইড্রোজেন টেক আপ করা, FADH এর কাছ থেকে হাইড্রোজেন টেক আপ করা, টেক আপ করে NADH কে NAD তে কনভার্ট করে ফেলবে, FADH কে FAD তে কনভার্ট করবে। কেন? উদ্দেশ্য কি? যাতে করে এই NAD এই FAD আবার চলে যেতে পারে ওই জায়গাটায়। কোন জায়গাটায়? ওই যে ডিহাইড্রোজেনেশন প্রসেস যেখানে চলছে, বায়োলজিক্যাল অক্সিডেশন প্রসেস যেখানে চলছে, ওই জায়গাটা যেন চলে যেতে পারে। সুতরাং আমার রেসপিরেটরি চেইন অ্যাকচুয়ালি মানে মেইনটেইন দ্য ফ্রি NAD ফ্রি FAD পুল। কেমন করে? যখনই একটা NAD তার ঘাড়ে হাইড্রোজেনের বোঝা চেপে বসবে, তখনই রেসপিরেটরি চেইন তার ঘাড় থেকে সে বোঝাটা নিয়ে নেবে, নিয়ে আবার তাকে NAD করে ফেলবে, করে তাকে বলবে তুমি চলে যাও সেই বায়োলজিক্যাল অক্সিডেশনের প্ল্যাটফর্মে চলে যাও, সেখানে গিয়া বায়োলজিক্যাল অক্সিডেশনকে তুমি সাপোর্ট করো, করে হাইড্রোজেন নিয়ে আসো, নিয়ে এসে আমাকে দিয়ে দাও। কাকে? আমি, রেসপিরেটরি চেইন আমাকে দিয়ে দাও। এই রেসপিরেটরি চেইন তখন হাইড্রোজেনটাকে নিয়ে নিল। এখন তুমি দেখো তোমার রেসপিরেটরি চেইনের কি কি কম্পোনেন্ট আছে, বেশি কোনো কথা জানার চেষ্টা করবো না, জটিলতায় যাবাই না। রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট হলো এই কয়টা: NAD, FMN, কোএনজাইম Q, সাইটোক্রোম B, সাইটোক্রোম C1, সাইটোক্রোম C, সাইটোক্রোম AA3। কয়টা হলো? NAD 1, FMN 2, কোএনজাইম Q 3, সাইটোক্রোম B 4, C1 5, C 6, AA3 7, আর একটা হলো এই যে FAD। এই 8টা জিনিসের নাম শুধু একটু মুখস্থ করবা, আর এই ছবিটা খালি একটু মাথার চোখের সামনে রাখবা। ওকে, মনে করো NADH হয়ে গেছে কোথা থেকে? ওই রেসপিরেটরি কি বলে বায়োলজিক্যাল অক্সিডেশন থেকে। FADH হয়ে গেছে, করবে কি? NADH হয়ে গেল, সেই NADH তখন হাইড্রোজেন ছেড়ে দিবে কার কাছে? এই যে FMN এর কাছে। FMN হাইড্রোজেন ছেড়ে দিবে কার কাছে? কোএনজাইম Q। FADH হয়ে গেছিল কোথায়? ওই বায়োলজিক্যাল অক্সিডেশন। FADH করবে কি? কোএনজাইম Q এর কাছে হাইড্রোজেন ছেড়ে দিবে। তাহলে আলটিমেটলি তোমার NADH FADH তারা হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে কোএনজাইম Q এর কাছে। কোএনজাইম Q তখন হাইড্রোজেনকে ছেড়ে দিবে সাইটোক্রোম B, সেখান থেকে হাইড্রোজেন যাবে সাইটোক্রোম C1 এর কাছে, সেখানে C এর কাছে, সেখান থেকে সাইটোক্রোম AA3। দিস ইজ দ্য চেইন, রেসপিরেটরি চেইন। আর মনে রাখবা সাইটোক্রোম AA3 টাকে বলা হয় সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম। বইয়ের মধ্যে দেখবা এই যে FMN, এটাকে বলা হয় রেসপিরেটরি চেইনের কমপ্লেক্স 1, FAD কে বলা হয় কমপ্লেক্স 2, আর সাইটোক্রোম B এবং C1 মিলে কমপ্লেক্স 3, আর ফাইনালি এটাকে বলে কমপ্লেক্স 4। তুমি যদি ফার্স্ট প্রফেশনাল ভাইভা পরীক্ষায় বসে যখন এক্সামিনার দেখবে তুমি একটু ভালোই তো পারতেছো, তখন তোমাকে এইগুলোর ভিতরে ঢুকে যাবে তোমাকে নিয়ে, যে কমপ্লেক্স 1 কি, কমপ্লেক্স 2 কি, কমপ্লেক্স 4 কি। সুতরাং মনে রাখবা এইসব কথাগুলো তখনই আসবে যখন তুমি ধরে নিবা যে তোমাকে ভালো মার্ক দেওয়ার চেষ্টা হচ্ছে, তুমি পাস, তখন তোমার এই সমস্ত প্রশ্ন আসবে, আদারওয়াইজ আসবে না। তুমি শুধু সোজা কথা পাস করার জন্য তোমার রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট কি কি এতটুকু জানলে তোমার চলবে, যথেষ্ট। এবার আসো হাউ দিস রেসপিরেটরি চেইন ওয়ার্ক, কেমন করে কাজ করে রেসপিরেটরি চেইন। তাকাও, এই যে দেখো আমার মেটাবোলাইট থেকে অক্সিডেশন হয়েছে বাই বায়োলজিক্যাল অক্সিডেশন। হাইড্রোজেন কে নিয়েছিল? NADH হয়ে গেল। সে এখন কি করবে? হাইড্রোজেনকে ছেড়ে দিবে FMN এর কাছে। FMN কি করবে? কোএনজাইম Q এর কাছে। বায়োলজিক্যাল অক্সিডেশন যেখানে চলছিল সেখান থেকে হাইড্রোজেন টেক আপ করে FADH হয়েছিল, সে কি করবে? এবার FADH হাইড্রোজেন ছেড়ে দিবে কোএনজাইম Q এর কাছে। এবার কোএনজাইম Q কিন্তু পেলো কি? হাইড্রোজেন পেলো কার কাছ থেকে? দুইজনের কাছ থেকে হাইড্রোজেন পায় কোএনজাইম Q, আইদার NAD এর কাছ থেকে অথবা FAD এর কাছ থেকে হাইড্রোজেন পায়। এবার কোএনজাইম Q করবে এই দুইটা হাইড্রোজেনকে ব্রেক ডাউন করবে। তুমি জানো একটা হাইড্রোজেনের মধ্যে আছে একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন মিলে একটা হাইড্রোজেন। ওকে, এবার এই দুইটা হাইড্রোজেনকে সে স্প্লিট করে ফেলবে, দুইটা প্রোটনে আর দুইটা ইলেকট্রনে স্প্লিট করে ফেলবে। এই দুইটা ইলেকট্রনকে কোএনজাইম Q পাঠাই দিবে কার কাছে? সাইটোক্রোম B এর কাছে।
সাইটোক্রোম বি দুইটা ইলেকট্রনকে পাঠিয়ে দিবে কার কাছে? সাইটোক্রোম C1 এর কাছে। সেখান থেকে দুইটা ইলেকট্রন কোথায় যাবে? সাইটোক্রোম সি এর কাছে। সেখান থেকে দুইটা ইলেকট্রন কোথায় যাবে? আলটিমেটলি সাইটোক্রোম অক্সিডেজ সাইটোক্রোম AA3 এর কাছে চলে যাবে। এই যে দুইটা ইলেকট্রন কোএনজাইম কিউ থেকে এতগুলা লোকের মানে এতগুলা হাত হয়ে আলটিমেটলি সাইটোক্রোম AA3 এর কাছে আসলো, তাহলে আমার প্রোটন দুইটা কোথায়? দুইটা প্রোটন তো তৈরি হয়েছিল, সেই প্রোটন দুইটা কোথায়? সেই প্রোটন দুইটা করবে কি, তোমার এই বডি ফ্লুইড এর মধ্যে ভাসতে থাকবে আর তাকিয়ে তাকিয়ে দেখবে তার দুইটা ইলেকট্রন কোথায় যাচ্ছে, ইলেকট্রনকে ফলো করবে। কারণ এক সময় কিন্তু দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন একসাথে ছিল। এবার দুইটা ইলেকট্রন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে ইলেকট্রন দুইটা খুবই আদরের সাথে হাত বদল হচ্ছে। কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম বি, সেখান থেকে C1, সেখান থেকে সি, খুব আদরের সাথে কিন্তু হাত বদল হচ্ছে। আর বেচারা দুইটা প্রোটন কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ফলো করছে ইলেকট্রন গুলা কোথায় যায়। দেখা গেল দুইটা ইলেকট্রন আলটিমেটলি চলে আসছে এর কাছে। কার কাছে? সাইটোক্রোম AA3 এই ঘরে চলে আসছে। এটা একটা মোটামুটি রাজকীয় ঘর, সাইটোক্রোম AA3। এটা একটা রাজা বাদশার ঘরের মতো একটা ঘর। ওই ঘরের ভিতরে দুইটা ইলেকট্রন চলে আসছে। আর ওই দুইটা ইলেকট্রনের যে সহপাঠী ছিল দুইটা প্রোটন, সেই দুইটা প্রোটন এই রাজপ্রাসাদের কাছে এসে এতিমের মতো দাঁড়িয়ে আছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে দুইটা ইলেকট্রনকে। এই দৃশ্য যখন সাইটোক্রোম অক্সিডেজ দেখলো, মানে সাইটোক্রোম AA3 দেখলো, দৃশ্যটা কি? যে সাইটোক্রোম AA3 ঘরের ভিতরে চলে গেছে দুইটা বিউটি কুইন, দুইটা ইলেকট্রন। আর সেই দুইটা বিউটি কুইনের দিকে তাকিয়ে আছে দুইটা প্রোটন, রাজপ্রাসাদের বাহিরে ফেল ফেল করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর তখন এই সাইটোক্রোম AA3 এই দুইটা প্রোটনকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? প্রোটন দুইটা বলে যে, ওই যে দুইটা ইলেকট্রন আপনার ঘরে ঢুকে গেছে, ওই দুটা ইলেকট্রন আমারই শরীরের অংশ, আমি তার সাথে আবার মিলিত হইতে চাই। এমন ভাবে অ্যাপিল করে যে অ্যাপিল তোমার সাইটোক্রোম AA3 আর ফেলতে পারে না। তখন এই সাইটোক্রোম AA3 করে কি, এই দুইটা প্রোটনকে আবার সেই দুটা ইলেকট্রনের সাথে কম্বাইন করে আবার দুইটা হাইড্রোজেন তৈরি করে ফেলে। এই সেই দুটা হাইড্রোজেনের সাথে এবার হাফ অফ দ্য মলিকুলার অক্সিজেনকে একত্র করে এই ফাইনালি ওয়াটার তৈরি হয়ে গেল। দিস ইজ দ্য জব অফ দি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, রেসপিরেটরি চেইন। এই টোটাল চেইনটার দুইটা নাম, একটা হলো রেসপিরেটরি চেইন, আরেকটা নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কেন এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে? এই জন্য যে এই টোটাল চেইনের কিছু কিছু অংশ, যেমন সাইটোক্রোম বি, C1, সি, AA3, এরা কিন্তু ট্রান্সপোর্ট করে ইলেকট্রন, এই জন্য নাম দিয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আবার এটাকে রেসপিরেটরি চেইন বলা হয় এই জন্য যে এই দুইটা ইলেকট্রন দুইটা প্রোটনকে একত্র করে দুইটা হাইড্রোজেন হলো, সেই দুটো হাইড্রোজেন কার সাথে কম্বাইন করে ওয়াটার হইলো? কম্বাইন করলো কার সাথে? অক্সিজেনের সাথে। সেই অক্সিজেন কোথা থেকে এসেছে? ফ্রম এক্সটার্নাল এয়ার। কেমন করে? বাই ইনস্পিরেশন থ্রু রেসপিরেটরি প্রসেস। সুতরাং এই রেসপিরেটরি প্রসেস দ্বারা আমি কিন্তু অক্সিজেনকে ইনহেল করতেছি, আর সেই অক্সিজেন রক্তের মধ্য দিয়ে হিমোগ্লোবিনের সাথে বয়ে বয়ে আলটিমেটলি আমার সেলের ভিতরে ঢুকতেছে। কোথায়? একদম রেসপিরেটরি চেইনের ভিতরে ঢুকতেছে। আর সেইখানে এই অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে কম্বাইন করে ওয়াটার তৈরি হচ্ছে। এই যে টোটাল কর্মকাণ্ড, এই টোটাল কর্মকাণ্ডটা একটা বিশাল কর্মকাণ্ড। আর এই বিশাল কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে এটিপি তৈরি হয়। একটা এটিপি তৈরি হয় যে কোএনজাইম কিউ এর জাস্ট আগে, এফএমএন এবং কোএনজাইম কিউ এর মাঝখানে একটা এটিপি তৈরি হয়। আরেকটা এটিপি তৈরি হয় সাইটোক্রোম বি এবং C1 এর মাঝখানে। আরেকটা এটিপি তৈরি হয় জাস্ট প্রায়র টু দা সাইটোক্রোম AA3। এই তিনটা জায়গায় তিনটা এটিপি তৈরি হয়। তুমি খেয়াল করে দেখো, এই যে NADH যখন হাইড্রোজেনটাকে এফএমএন এর কাছে ছেড়ে দিল, রিমেম্বার এফএমএন কিন্তু হাইড্রোজেনটা টেক আপ করার আগে সে ছিল অক্সিডাইজড ফর্মে, আর NAD হাইড্রোজেনটাকে নিয়ে সে ছিল রিডিউসড ফর্মে। এবার NADH করলো কি, হাইড্রোজেন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে NADH অক্সিডাইজড হয়ে গেল। আর এফএমএন ছিল কি বলে অক্সিডাইজড ফর্মে, কিন্তু হাইড্রোজেন টেক আপ করে হয়ে গেল রিডিউসড। কাজে মনে রাখবা একটা কথা, যখনই হাইড্রোজেন এক্সচেঞ্জ হচ্ছে
তাহলে যার কাছ থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে সে হয়ে যাচ্ছে অক্সিডাইজড, রিমুভাল অফ হাইড্রোজেন। আর যার কান্ধে গিয়ে হাইড্রোজেনটা বসলো সে হয়ে গেল রিডিউসড। সুতরাং ইন ইচ এন্ড এভরি স্টেপ দেয়ার ইজ অক্সিডেশন রিডাকশন প্রসেস। এই হাইড্রোজেনকে এক্সচেঞ্জ করা, কেউ দিল কেউ নিল, এই যে এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে ড্রামা, ওয়ান কাইন্ড অফ গেম। আর সেই গেমটা হলো অক্সিডেশন রিডাকশন গেম। এই অক্সিডেশন রিডাকশন গেম কিন্তু চলছে স্টার্টিং ফ্রম NAD আপ টু সাইটোক্রোম A3, একদম লাস্ট পর্যন্ত তোমার এই অক্সিডেশন রিডাকশন খেলাটা চলছে। আর এই অক্সিডেশন রিডাকশন খেলা যতই চলবে ততই তোমার বায়োমলিকুল থেকে ধীরে ধীরে এনার্জি রিলিজ হবে। সুতরাং আমাকে একবার একজন ছাত্র প্রশ্ন করেছিল যে আমার এই বায়োমলিকুল থেকে এনার্জি রিলিজ করার জন্য এত লম্বা পথ পাড়ি দেওয়ার দরকার কি ছিল? একটা পথে একটা পার্টিকুলার স্টেপে করলেই তো হইতো। অনেকদিন আগে একটা আন্ডার গ্রাজুয়েটের ছাত্র, যখন আমি ঢাকা মেডিকেল কলেজে মানে প্রফেসর ছিলাম, তখন আমি ছেলেটাকে উত্তর দিছিলাম এইভাবে যে ভাতের সাথে লেবু খাও, বলে যে খাই স্যার। লেবুর থেকে রস বাইর হয়, কয় সাফে বাইর করো, এক সাফে না 1000টা চাপ দেও? বলে যে অনেকগুলা চাপ দিতে হবে। আমি বললাম এটাও তাই, আমি আমার বায়োমলিকুল থেকে এনার্জি বাড়ি করতে চাইলে এক চাপে এনার্জি বাড়ি হবে? বারে বারে চাপ দিবা, চাপের উপরে চাপ দিবা, প্রতি চাপে কিছু কিছু করে এনার্জি বাইরে হবে। এই জন্য এত লম্বা পথ। এই এত লম্বা পথের মধ্যে ফাঁকে 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 এনার্জি তৈরি হবে। আর সেই এনার্জি উইল বি টেকেন আপ বাই দি ADP and it will be converted to ATP। এই তিনটা পথে তোমার এনার্জি তৈরি হবে। সুতরাং এই যে টোটাল পাথওয়ে, এই টোটাল পাথওয়ের মধ্যে ইউ আর গেটিং দ্য সিনারিও অফ অক্সিডেশন and reduction, oxidation and reduction। আর এই অক্সিডেশন রিডাকশনের বিনিময়ে কি তৈরি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে। আর সেই এনার্জিটাকে টেক আপ করতেছে কে? ADP এনার্জি টেক আপ করে হয়ে গেল ATP। এই যে ATP হয়ে গেল, অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে গেল। কেমন করে? একটা ফসফেট অ্যাড হয়েছে, কার সাথে? ADPর সাথে। ADPর সাথে একটা হাই এনার্জি ফসফেট অ্যাড হইল। যে কোনো জিনিসের সাথে ফসফেট অ্যাড হওয়া মানে হলো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশনের কনসেপ্টটাই হলো অ্যাডিশন অফ ফসফেট টু এ বায়োমলিকুল। ADPর সাথে যখন একটা হাই এনার্জি ফসফেট যোগ হয়ে গেল ATP। তাহলে ADP যখন ATP হচ্ছে, এটার নাম ফসফোরাইলেশন। আর এই ফসফোরাইলেশনের দ্বারা ADP কি করতেছে? এনার্জিটাকে ট্র্যাপ করতেছে। তাহলে এটা ফসফোরাইলেশন। আর এনার্জিটা তৈরি হলো কেমন করে? বাই অক্সিডেশন রিডাকশন প্রসেস ইন রেসপিরেটরি চেইন। তাহলে এই রেসপিরেটরি চেইনের ভিতরে দুইটা জিনিস একসাথে চলছে। প্রথম জিনিসটা হলো অক্সিডেশন, মানে বায়োলজিক্যাল অক্সিডেশন। এর কাজ কি? টু জেনারেট দ্য ATP। দ্বিতীয়ত কি হচ্ছে? ফসফোরাইলেশন। কে? ADP ফসফোরাইলেশন করে ATP হয়ে গেল। তার কাজ কি? টু ক্যাপচার দ্য এনার্জি। তাহলে অক্সিডেশন এন্ড ফসফোরাইলেশন দুইটা প্রসেস একসাথে চলছে ইন রেসপিরেটরি চেইন। এই জন্য রেসপিরেটরি চেইনের আরো একটা নাম দিছে, এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। Oxidative phosphorylation. Why? Because in respiratory chain, oxidative process and phosphorylation of ADP to ATP, এই দুইটা প্রসেস সাইড বাই সাইড চলছে, নাম দিয়েছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দ্যাট ইজ এভরিথিং অ্যাবাউট দ্য রেসপিরেটরি চেইন। তুমি এতটুকু শুধু জানো, এর বেশি রেসপিরেটরি চেইন সম্পর্কে জানার দরকার নাই। তোমাদের স্যারেরা তোমাদের ক্লাসে হয়তো আরো অনেক কথাবার্তা পড়াবে। কি কথাবার্তা? যে এই যে অক্সিডেশন হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জির কত পার্সেন্ট ট্র্যাপড হচ্ছে অ্যাজ ATP? বলবা 40%। আর বাকি 60% এনার্জি কি হলো? চলে গেল অ্যাজ হিট। সেটার কাজ কি? বলবা যে টু মেইনটেইন দ্য বডি টেম্পারেচার। আমার যে বডি টেম্পারেচার 37 ডিগ্রি আছে, ইট ইজ বিকজ অফ দ্যাট, মানে রিলিজড এনার্জি ফ্রম রেসপিরেটরি চেইন, 60% এনার্জি that is responsible to maintain the normal body temperature। তার এই যে ATP তৈরি হলো, ADP থেকে ATP, তোমার স্যারেরা কিন্তু এটার মেকানিজম পড়াবে
যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ফরমেশন অফ এটিপি ফ্রম এডিপি। নানা রকমের থিওরি আছে, কেমিও অসমোটিক থিওরি, হ্যান ত্যান, প্রোটন পাম্প, কত কিছু পড়াবে তোমার স্যাররা। এগুলো পড়াবে, তোমরা শুনবা, শোনার পরের দিন সোজা ভুল্লা বসে থাকবা চুপ। এগুলো তোমার জীবনে কোনো কাজে লাগবে না, একটা কাজেও লাগবে না, এগুলো পড়তেই যাবে না। এবার শেষ কথা বলি, বলো NADH যদি হাইড্রোজেন এনে রেসপিরেটরি চেইনে ঢাইলা দেয়, আর সেই হাইড্রোজেন যদি স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ আলটিমেটলি সাইটোক্রোম AA3 এর কাছে গিয়ে ওয়াটার তৈরি করে, তাহলে প্রতি 2টা হাইড্রোজেন থেকে কয়টা এটিপি তৈরি হবে? উত্তর হবে 3টা এটিপি। একটা হবে এই স্টেপে, আরেকটা হবে এই স্টেপে, আরেকটা হবে এই স্টেপে। পক্ষান্তরে যদি FAD মানে হাইড্রোজেন ক্যারি করে, এই যে FAD হাইড্রোজেন ক্যারি করে এনে রেসপিরেটরি চেইনে হাইড্রোজেন ছেড়ে দেয়, সে কিন্তু হাইড্রোজেন ছেড়ে দিবে সরাসরি কোএনজাইম কিউ এর কাছে। তাহলে তখন প্রতি 2টা হাইড্রোজেন থেকে কয়টা এটিপি তৈরি হবে? উত্তর হবে 2টা এটিপি। কারণ এই FADH থেকে যে হাইড্রোজেনটা রেসপিরেটরি চেইনে আসলো, সে কিন্তু সরাসরি কোএনজাইম কিউ এর কাছে এসছে, সে কিন্তু FMN এর মধ্য দিয়ে আসে নাই। সুতরাং একটা এটিপি প্রডিউসিং স্টেপকে সে বাইপাস করে যাবে, সুতরাং 2টা এটিপি হবে। অতএব শেষ কথা, রেসপিরেটরি চেইনে এসে প্রতি 2টা হাইড্রোজেন থেকে ফর NAD প্রতি 2টা হাইড্রোজেন থেকে 3টা এটিপি হবে, আর FADH এর প্রতি 2টা হাইড্রোজেন থেকে 2টা এটিপি হবে। আপাতত এতটুকু মনে রাখবা, এর বেশি আর দরকার নেই। তাহলে রেসপিরেটরি চেইনের স্যালিয়েন্ট ফিচার কি দাঁড়াইলো? প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ের স্যালিয়েন্ট ফিচার পড়বা, স্যালিয়েন্ট ফিচার। রেসপিরেটরি চেইনের স্যালিয়েন্ট ফিচার কি? এখানে সাবস্ট্রেটটা কি? তোমাকে আমি এই জিনিসটা দিয়ে একটা জিনিস বুঝালাম, ভবিষ্যতে সামনে আমি যে সমস্ত মেটাবলিক পাথওয়ে আলোচনা করব, প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ের স্যালিয়েন্ট ফিচারটা পড়বা। এর বেশি তোমার খুব বেশি প্রয়োজন হবে না। স্যালিয়েন্ট ফিচার 1 নম্বর সাবস্ট্রেট। রেসপিরেটরি চেইনের সাবস্ট্রেট হলো রিডিউসড NAD, রিডিউসড FAD। প্রোডাক্ট কি? ATP। সাইট কোথায় হয়? অলমোস্ট অল সেলস কন্টেইনিং মাইটোকন্ড্রিয়া। একটা সেল আছে বডিতে যেখানে মাইটোকন্ড্রিয়া নাই, কোনটা? RBC। আর সেই RBC এর মধ্যে কোনো রেসপিরেটরি চেইনও নাই। কম্পার্টমেন্টটা কি? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। নেচারটা কি? ক্যাটাবলিক পাথওয়ে। কি এনজাইম? কি? সাইটোক্রোম অক্সিডেজ এন্ড ATP সিনথেস। এই যে একটু আগে যে তোমাকে দেখাইলাম, এই যে সাইটোক্রোম AA3, এটা কিন্তু সাইটোক্রোম অক্সিডেজ। আর এই যে ATP তৈরি হয়, সেখানে যে এনজাইমটা লাগে সেটা হলো ATP সিনথেজ। সুতরাং ATP সিনথেজ একটা এনজাইম, আর সাইটোক্রোম অক্সিডেজ একটা এনজাইম। এই 2টা এনজাইম আমার রেসপিরেটরি চেইনের মূল এনজাইম। সায়ানাইড খাইলে কিন্তু মানুষ মরে যায়। তুমি জানো সায়ানাইড দিয়ে মানুষকে মারা হয়, সায়ানাইড পয়জনিং এ মানুষ মরে যায়। সায়ানাইড পয়জনিং এ মানুষ কেন মরে? সায়ানাইডের একটা মাত্র কাজ, সেটা হলো টু ব্লক দ্য অ্যাক্টিভিটি অফ দি সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজের এনজাইমটাকে সে ব্লক করে ফেলে সায়ানাইড। সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমকে সে ইনহিবিট করে। যদি ইনহিবিট করে তাহলে কি হবে? তোমার এই রেসপিরেটরি চেইনের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আর রেসপিরেটরি চেইনের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়া মানে বডিতে এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আর এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে গেলে তুমি 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। এটা হলো মানে সায়ানাইড পয়জনিং এর মেকানিজম অফ ডেথ ইন সায়ানাইড পয়জনিং। তাহলে কি এনজাইম হলো? সাইটোক্রোম অক্সিডেজ এন্ড ATP সিনথেজ। তারপরে এই যে কয়েকটা ফিচার তোমাকে বললাম, এগুলো হলো স্যালিয়েন্ট ফিচার অফ এ রেসপিরেটরি, মানে কি বলে রেসপিরেটরি চেইন। এরকম স্যালিয়েন্ট ফিচার তুমি প্রত্যেকটা মেটাবলিক পাথওয়েতে পাবা। এই প্রতিটা মেটাবলিক পাথওয়ে তুমি এই স্যালিয়েন্ট ফিচার গুলো পড়বা, মনে রাখবা সবসময়। সাবস্ট্রেট কি, প্রোডাক্ট কি, কোথায় হয়, কোন কম্পার্টমেন্টে হয়, নেচারটা কি, আর মেইন এনজাইমটা কি। তাহলে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখতে পারবা না প্রত্যেকটা মেটাবলিক পাথওয়ে? সাবস্ট্রেট, প্রোডাক্ট, সাইট মানে কোন অর্গানে হয়, কম্পার্টমেন্ট মানে সাইটোপ্লাজম নাকি মাইটোকন্ড্রিয়া, নেচার এটা কি ক্যাটাবলিক নাকি অ্যানাবলিক, এন্ড মেইন এনজাইম মানে কি এনজাইম, রেট লিমিটিং এনজাইম।
জাস্ট এই কয়েকটা ফিচার মনে রাখবা, 1 2 3 4 5 6 ছয়টা ফিচার মনে রাখবা প্রত্যেকটা মেটাবলিক পাথের। ওকে, দিস ইজ দ্য সামারি ভিউ অফ দি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তুমি শুধু এইটুকু মনে রাখো না, আর বাকি সব ভুলে যাও না, আমার তো কোনো আপত্তি নাই। এই যে দেখো, দিস ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে কে এসে হাইড্রোজেন ডেলিভার করে? NADH FADH হাইড্রোজেন ডেলিভার করতেছে, করে কি হয়ে গেল? NAD FAD। এই হাইড্রোজেন নিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি করবে? ওই যে দেখো, অক্সিজেনের সাথে কম্বাইন করবে, করে বানিয়ে দিল পানি। আর এই কর্মকাণ্ডটা একটা বিশাল কর্মকাণ্ড। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন লেবু যেভাবে চিপে, এরকম বারে বারে তোমার হাইড্রোজেনকে বিভিন্ন স্টেপে স্টেপে চাপতে চাপতে আলটিমেটলি অক্সিজেনের সাথে কম্বাইন করে ফাইনালি পানি বানিয়ে ফেলে। আর প্রতিটা চাপে চাপে এনার্জি তৈরি হয়, আর সেই এনার্জি ট্র্যাপড হয় অ্যাজ এটিপি। তাহলে একটা NADH থেকে কয়টা এটিপি? 3টা। একটা FADH থেকে কয়টা এটিপি? 2টা। দিস ইজ দ্য একদম সামারি ভিউ অফ দি রেসপিরেটরি চেইন। এটুকু তুমি মনে রাখতে পারবে না, আমি বিশ্বাস করি না, সুতরাং এটা মনে রাখবে। ওকে, তাহলে মেজর সাইট ফর এটিপি সিনথেসিস কোথায়? 1 নম্বর রেসপিরেটরি চেইন। খুবই অল্প সংখ্যক এটিপি তৈরি হয় ইন গ্লাইকোলাইটিক পাথওয়ে এন্ড ইন TCA সাইকেল। মনে রাখবা, তোমার শরীরে এই 3টা পাথওয়ে আছে, যে 3টা পাথওয়ের মধ্যে এটিপি তৈরি হয়। তার মধ্যে আমি বলবো যে মেজরিটি এটিপি তৈরি হচ্ছে কোথায়? ইনটু দ্য রেসপিরেটরি চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। খুবই অল্প সংখ্যক এটিপি তৈরি হয় ইন গ্লাইকোলাইটিক পাথওয়ে এবং ইন TCA সাইকেল, খুবই অল্প, নগণ্য। এটা কাউন্টে না আনলেও চলে। তুমি যদি বলে যে, তোমাকে যদি বলা হয় যে একটা মানে SBA সিঙ্গেল বেস্ট আনসার, যে কোথায় কোথায় এটিপি তৈরি হয়, যদি একটা আনসার চায়, তুমি বলবা রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই রেসপিরেটরি চেইনকে ইনহিবিট করা যায় কি দিয়ে? এই যে দেখো, সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম, one of the most important enzyme of respiratory chain. এটাকে ইনহিবিট করে কারা কারা? সায়ানাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এই 3টা জিনিস মনে রাখো, অনেক সময় পরীক্ষায় ধরে যে রেসপিরেটরি চেইনকে ইনহিবিট করতে হলে কি দিয়ে ইনহিবিট করা যাবে। মনে রাখবো ম্যাডাম, শক থাকলে সায়ানাইড খায় ফেলেন, একদম রেসপিরেটরি চেইন ইনহিবিট হয়ে যাবে। অথবা কার্বন মনোক্সাইড পয়জনিং, এই যে তোমার কিছুদিন আগে এই যে নারায়ণগঞ্জ কি বলে অগ্নিকাণ্ডে ধোঁয়াতে মানুষগুলা মরে গেল, এগুলা কিন্তু সায়ানাইড কি বলে কার্বন মনোক্সাইড পয়জনিং। সায়ানাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, হাইড্রোজেন সালফাইড পয়জনিং এ তোমার রেসপিরেটরি চেইন ইনহিবিট হবে। কেন? রেসপিরেটরি চেইনের সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমটাকে ইনহিবিট করে ফেলে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যদি ডিস্টারবেন্স হয়, ডিসফাংশন হয়, তাহলে তোমার কি কি সমস্যা হতে পারে? হাইপক্সিক সেল ইনজুরি হয়, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি হয়, মাইটোকন্ড্রিয়াল নিউরোপ্যাথি হয়, মাইটোকন্ড্রিয়াল এনকেফালোপ্যাথি হয়, স্ট্রোক হয়। এই ঘটনাগুলো ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ডিসফাংশন যদি হয়। তোমরা যেহেতু ফার্স্ট প্রফ ক্যান্ডিডেট, তোমাদের জন্য ডিটেলস দরকার নাই, তোমরা শুধু একটা কথা মনে রাখো যে এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি এই তোমার একটা কথা শুধু বলি যে হাইপক্সিক সেল ইনজুরি, সামনে থার্ড ইয়ারে উঠলে প্যাথোলজি তুমি পড়তে যাবা, প্যাথোলজিতে তুমি পাবা সেল ইনজুরির মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো হাইপক্সিয়া, মানে অক্সিজেন, ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই। মনে রাখবা, তুমি যে এত কষ্ট করে অক্সিজেন নিচ্ছ, তোমার এই অক্সিজেনের কাজটা কোথায়? এতক্ষণে কি তুমি বুঝতে পেরেছো তোমার এই অক্সিজেনের কাজটা আসলে কোথায়? তোমার এই অক্সিজেনের কাজটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইন রেসপিরেটরি চেইন। যদি হাইপক্সিয়া হয়, অক্সিজেন সাপ্লাই কমে যায়, তাহলে রেসপিরেটরি চেইন অ্যাক্টিভিটি কমে যাবে। কমে গেলে তোমার এটিপি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, বিকজ রেসপিরেটরি চেইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট ফর এটিপি প্রোডাকশন। আর যদি বডিতে এটিপি প্রোডাকশন কমে যায়, তাহলে বডির তো কি বলে সেলুলার অ্যাক্টিভিটি কমে যাবে, অটোমেটিক্যালি সেলুলার ইনজুরি হবে, সেল ইনজুরি হবে, সেল মানে কি বলে ডিস্টার্ব হবে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, সেল ইনজুরি হবে, জাস্ট ডিউ টু ল্যাক অফ এটিপি, আর কোনো কারণ নেই। হাইপক্সিক সেল ইনজুরি কথার অর্থ হলো, ইফ there is a hypoxia, there will be suppression of the respiratory chain activity, because respiratory chain needs hydro oxygen, and due to suppression of respiratory chain activity, there will be
সাপ্রেশন অফ দি এটিপি প্রোডাকশন। আর এটিপি প্রোডাকশন যদি কমে যায়, সেলের ভিতরে যদি এটিপির ঘাটতি হয়, তাহলে সেলুলার অ্যাক্টিভিটি সাপ্রেসড হবে, অটোমেটিক্যালি সেল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, and that functional impairment ultimately will be culminated as cell injury. আবার দেখো মায়োপ্যাথি হবে, কারণ তুমি মাসল অ্যাক্টিভিটি করতেছে কি দিয়া? এটিপি দ্বারা। আর এটিপি তো নাই, সুতরাং মায়োপ্যাথি হয়ে যাবে, মাসল কাজ করতে পারবে না। নিউরোপ্যাথি হবে, তোমার শরীরের সবচেয়ে বেশি ওয়ার্কিং অর্গানটা হলো ব্রেন, নিউরোপ্যাথি হয়ে যাবে। ব্রেনের অনেক এটিপি লাগে, নিউরোপ্যাথি হয়ে যাবে, এনকেফালোপ্যাথি হবে, স্ট্রোক হয়ে যাবে এইগুলো। ওকে, তাহলে হয়ে গেল আমার ফসফোরাইলেশন তো অলরেডি বলে ফেলেছি। তারপরে তোমার এই যে তোমার ফসফোরাইলেশনের দ্বারা এটিপি হচ্ছে, এগুলোকে কিছু কিছুকে বলে হাই এনার্জি ফসফেট, কিছু কিছুকে বলে লো এনার্জি ফসফেট। যেমন এটিপি, এডিপি, জিটিপি, জিডিপি, এগুলো হলো হাই এনার্জি ফসফেট, যেখানে বেশি এনার্জি পাওয়া যায়। হাই এনার্জি ফসফেট থেকে বলা হয় যে পার মোল থেকে 5 থেকে 15 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায়। যেমন ধরো এটিপি, এখান থেকে পাওয়া যায় 7.3 কিলো ক্যালোরি, দেখবে বইতে লেখা আছে যে 5 থেকে 15 কিলো ক্যালোরি পার মোল যখন দিবে, এটাকে বলা হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। আর লেস দেন 5 কিলো ক্যালোরি পার মোল যদি দেয়, সেটাকে বলা হয় লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। যেমন এএমপি, জিএমপি, গ্লুকোজ 6 ফসফেট, এগুলা। ঠিক আছে, এই হলো মোটামুটি আমার এই প্রথম পার্টটা হয়ে গেল। এই প্রথম পার্টের মধ্যে কারোর কোনো কোশ্চেন থাকলে নিজেকে আনমিউট করে প্রশ্নটা করতে পারো, আদারওয়াইজ আমি স্লাইডটা চেঞ্জ করে পরের মানে প্রেজেন্টেশনে যাব। 5 মিনিটস টাইম দিলাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে এতটুকুর মধ্যে প্রশ্ন করতে পারো। আমি কিন্তু শুধুমাত্র বেসিক পার্টটা বলেছি, বায়োলজিক্যাল অক্সিডেশনটা বলেছি, রেসপিরেটরি চেইন সম্পর্কে কথাটা বলেছি, যে কিভাবে বায়োলজিক্যাল অক্সিডেশন চলছে, কিভাবে রেসপিরেটরি চেইন কাজ করতেছে, কিভাবে এটিপি তৈরি হচ্ছে। আমি এই জায়গাগুলো একটু সিম্পল ওয়েতে অ্যাড্রেস করেছি। আবারও বলছি, রেসপিরেটরি চেইন নিয়ে খুব জটিল ভাবে তুমি পড়তে যাবা না বইয়ের মধ্যে। আমি যেটুকু বলেছি এতটুকু তুমি পড়বা, তোমার জন্য পাস গ্যারান্টি। এনি আসসালাম, বলো 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 বলো, একজনে বলো। হ্যাঁ স্যার, অ্যালাউ টু টক সুযোগ করে দেওয়া হয়নি স্যার। চ্যাট বক্সে বেশ কিছু কোশ্চেন এসেছে স্যার, আমি আপনাকে স্যার কোশ্চেন গুলো পড়ে শোনাচ্ছি স্যার। আমি কি কোশ্চেন গুলো পড়ে শোনাবো স্যার? হ্যাঁ বলো। স্যার, প্রথমে যে কোশ্চেনটা এসেছে স্যার, অ্যাসিটন কিটোন বডিকে কেন মেটাবলিক ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় না? এটা আমরা সাবসিকুয়েন্ট মানে যখন নাকি লিপিড মেটাবলিজম পড়বো তখন আরো আলোচনা করব। শোনো, অ্যাসিটনের রুট অফ এক্সক্রিশন হলো থ্রো এক্সপায়ার্ড এয়ার। কিটোন বডি সিনথেসিস যখন বলবো তখন জিনিসটা তোমার কাছে পরিষ্কার হবে। কিটোন বডি সিনথেসিস হয় ফ্রম বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড থেকে কিটোন বডি তৈরি হয়, এবং সেই কিটোন বডিটা কিন্তু একটা ওয়ান ওয়ে ট্রাফিক। একবার যদি কিটোন বডি তৈরি হয়, এটা কিন্তু মানে অ্যাসিটন তৈরি হয়, এটা কিন্তু আবার ব্যাক করে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড হতে পারে না, এবং সাথে সাথে অ্যাসিটনটা এক্সপায়ার্ড এয়ার দিয়ে চলে যায়। সুতরাং ওয়ান্স অ্যাসিটন ইজ প্রডিউসড ফ্রম বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, it cannot be converted back to beta hydroxybutyric acid. Beta hydroxybutyric acid ব্যাক না করে কিন্তু it cannot be utilized as a metabolic fuel. আমি যখন লিপিড মেটাবলিজম পড়াবো তখন তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। আপাতত আমি বেশি ডিপে যাচ্ছি না, বিকজ তোমাকে আমি বুঝাতে পারবো না। শুধু এইটুকু মনে রাখো যে অ্যাসিটন তৈরি হয় ফ্রম বিটা হাইড্রক্সিবিউটারিক অ্যাসিড এন্ড ইট ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক। এটা কিন্তু ব্যাক করে আবার বিটা হাইড্রক্সিবিউটারেট হতে পারে না। সেকেন্ড প্রশ্ন হলো যে, সেকেন্ড কথাটা হলো, once acetone is produced, it's a volatile. It is automatically excreted out of the body through the expired air. So this acetone don't get any scope to be utilized as a metabolic fuel. Any other next question? Thank you, sir. স্যার, নেক্সট কোশ্চেনটা এসেছে স্যার, আমাদের কার্ডিয়াক মাসল ফ্যাটি অ্যাসিড ইউজ করে, তো এই ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক মেকানিজম আছে বা কোনো ক্লিনিক্যাল কজ আছে যার কারণে কি হার্ট মাসলটা অনলি ফ্যাটি অ্যাসিড ইউজ করতে পারে, যেমনটা আমাদের ব্রেন গ্লুকোজ ইউজ? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। ফ্যাটি, শোনো, মানে
মানে সবচেয়ে মেকানিক্যালি ফিজিক্যাল ওয়ার্ক সবচেয়ে বেশি করে যে অর্গানটা, সেই অর্গানটা হলো আমার কার্ডিয়াক মাসল। তোমার কার্ডিয়াক মাসল কিন্তু অলওয়েজ পাম্পিং টিল ডেথ। জন্মের শুরু থেকে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমার কার্ডিয়াক মাসল ওয়ার্ক করতেছে। ফিজিক্যাল ওয়ার্ক সবচেয়ে বেশি করে কে? উত্তর কার্ডিয়াক মাসল। সুতরাং কার্ডিয়াক মাসলের জন্য সবচেয়ে বেশি এটিপি দরকার হয়। আর কার্ডিয়াক মাসল সবসময় চিন্তা করে এমন একটা ফুয়েলকে ইউটিলাইজ করতে যে ফুয়েল থেকে বেশি বেশি এটিপি তৈরি হবে। এবং তুমি জানো যে ফ্যাটি অ্যাসিড থেকে সবচেয়ে বেশি এটি তৈরি হয় দেন গ্লুকোজ। গ্লুকোজের চেয়ে ফ্যাটি অ্যাসিড থেকে বেশি এটিপি তৈরি হয়। and possibly because of this reason cardiac muscle মানে choice fatty acid to use as a metabolic fuel for production of ATP. কার্ডিয়াক মাসলের যেহেতু বেশি এটিপির দরকার, সে তখন এমন একটা ফুয়েলকে সিলেক্ট করে যে ফুয়েল থেকে অল্প অক্সিডেশনে বেশি এটিপি তৈরি হবে। এই জন্য এটা একটা মানে এক্সপ্লানেশন আর কি। এই জন্য কার্ডিয়াক মাসল প্রেফারেবলি ফ্যাটি অ্যাসিডটাকে ইউটিলাইজ করে টু গেট দ্য ম্যাক্সিমাম এটিপি উইথ মিনিমাম এফোর্ট। মিনিমাম অক্সিডেটিভ এফোর্টে ম্যাক্সিমাম এটিপি তৈরি দিবে কে? সেটা হলো ফ্যাটি অ্যাসিড। এই জন্য কার্ডিয়াক মাসল ফ্যাটি অ্যাসিডকে চুজ করে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন এসছে স্যার, অনেক সময় দেখা যায় যে স্যার NADP2H বা অনেক সময় দেখা যায় যে NADPH প্লাস H প্লাস আয়ন, স্যার এটার বেসিক ডিফারেন্সটা কি জন্য এমন হয়েছে স্যার? এটা কি একই নাকি কোনো ডিফারেন্স আছে স্যার? একেবারে কোনো ডিফারেন্স নাই, একই কথা। শোনো, এই জন্য আমি বলি কোনো জটিলতায় যাব না। মানে NAD দুইটা হাইড্রোজেনকে টেক আপ করে, ওকে? দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে সে অক্ষত রাখে, আরেকটা হাইড্রোজেনকে ভেঙে ফেলে, ভেঙে ইলেকট্রন এবং প্রোটন করে। ইলেকট্রনটাকে সে তার ইন্টারনাল মলিকুলের ভিতরে তার একটা কোনো একটা জায়গায় ইলেকট্রনের দরকার হয়, সেই ইলেকট্রনটাকে ওই জায়গাটায় সে ব্যবহার করে, আর প্রোটনটাকে প্লাস হিসেবে দেখায়। তাহলে NADH প্লাস এইভাবে লেখে। আসলে কিন্তু এই যে প্লাসটা কিন্তু একটা প্রোটন, আর ইলেকট্রনটা তার ভিতরে ঢুকে গেছে, ওটা কিন্তু একটা হাইড্রোজেন অ্যাটম। আর একটা হাইড্রোজেন অ্যাটমকে সে অক্ষত রাখে। আমি আমার ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে আমি এই জটিলতার ভিতরে নিতে রাজি না। আমার অনেক কলিগরা জটিলতাগুলা বলে ছাত্রদেরকে, এগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা। এগুলা বলে আমার ছাত্রদের মধ্যে এই বায়োকেমিস্ট্রির ফোবিয়াটা তৈরি করে। এগুলা ভুলে যাও। সোজা মনে রাখবা, NADর ঘাড়ে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন অক্ষত অবস্থায় আছে, আরেকটা হাইড্রোজেন ক্ষত বিক্ষত অবস্থায় আছে। আমি এই ক্ষত বিক্ষতর মধ্যে যাইতে রাজি না। আমার সোজা কথা, NADর কাছে দুইটা হাইড্রোজেন, FADর কাছে দুইটা হাইড্রোজেন। তুমি এইভাবে সিরাতুল মুস্তাকিম এইভাবে থাকো, জটিলতায় যাবো না। একই জিনিস, কিন্তু এক জিনিস সেম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন বেশ কয়েকজন করেছে স্যার, বলো। সেটা হচ্ছে যে স্যার হোয়াট ইজ বেসিক ডিফারেন্স বিটুইন নিউরোপ্যাথি এন্ড এনকেফালোপ্যাথি? নিউরোপ্যাথি আর এনকেফালোপ্যাথি। নিউরোপ্যাথি হলো তোমার, এনকেফালোপ্যাথি এফেক্টস দ্য ব্রেইন। আর নিউরোপ্যাথি তো তোমার হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যেখানে নার্ভ আছে সেখানেই হতে পারে আর কি। এনকেফালোপ্যাথি ইজ দ্য ডিস্টারবেন্স অফ দি ব্রেন, আর নিউরোপ্যাথি ইজ দ্য ডিস্টারবেন্স অফ দি নিউরন। এতটুকু আপাতত জানো, ভবিষ্যতে আরো পরিষ্কার হবে জিনিসগুলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আর কেউ কি কোনো কোশ্চেন করতে চান? আপনারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখে পাঠাবেন প্লিজ। আচ্ছা, আমি আমার স্লাইডটা চেঞ্জ করি। বাই দিস টাইম তারা কিছু বলুক, কোনো কোশ্চেন থাকলে বলুক আর কি। হয়ে গেল। আউট হয়ে গেলাম নাকি? স্যার আরেকটা কোশ্চেন বেশ কয়েকজন করেছে স্যার, আমি কি
করতে পারি স্যার? বলো 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 বলো। স্যার একটা কোশ্চেন মানে সবাই বেশ কিছু করছে যে এটার মধ্যে একটু মানে ইয়ে হয়ে গেছে স্যার। সেটা হচ্ছে যে এনএডিপি 2H থেকে 3টা এটিপি তৈরি হয় নাকি 2.5টা এটিপি তৈরি হয়, এটা নিয়ে একটু মানে সবাই কনফিউজড। আবারও একটা মানে খুব জটিলতা আর কি। আচ্ছা আমি বলি, উত্তরটা আমি দিচ্ছি আর কি। কোন কোন বইয়ের মধ্যে ওই যে 2.5 আর 1.5 এই জিনিসগুলা আসছে আর কি। তবে মেজরিটি বই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নাই। সব রাইটার কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই যে 2.5 আর 1.5 এগুলোতে অ্যাকসেপ্ট করে না। আমার ব্যক্তিগত মতামত, আমি আমার সকল ছাত্রদেরকে বলি এবং টিচারদেরকে বলি যে এই হিসাবটা নিয়ে তোমরা ছাত্রদের সাথে কোনো জটিলতার সৃষ্টি করো না। মানে 2.5, 1.5, 2.5, 1.5 এই ভেজালের মধ্যে তুমি যেও না, যেহেতু পৃথিবীর সব রাইটাররা কিন্তু এখনো একমত না। এটা শুধুমাত্র হারপারের বইটার মধ্যে আসছে, হারপারস বায়োকেমিস্ট্রি বইয়ের মধ্যে আসছে। আরেকটা বাইবেলের মতো বায়োকেমিস্ট্রি বই যেটা আমরা ইউজ করি, লিপিনকটের মধ্যে কিন্তু এখনো এই জিনিসটা আসে নাই, তারা অ্যাকসেপ্ট করে নাই। প্লাস ইন্ডিয়ান যে সমস্ত ভালো ভালো রাইটার আছে তারাও কিন্তু এখনো এই 1.5, 2.5টাকে অ্যাকসেপ্ট করে নাই। যেহেতু এখানে কোনো গ্লোবাল কনসেনসাস নাই, সুতরাং আমি কিন্তু এই ফ্র্যাকশনে গিয়ে এই ফ্র্যাকশন দিয়ে হিসাব করতে ছাত্রদের কিন্তু অনেক কষ্ট হয়। বিভিন্ন মেটাবলিক পাথে কত এটিপি হয়, এই যদি ফ্র্যাকশন দিয়া 1.5, 2.5 দিয়ে হিসাব করো, এগুলো মনে রাখা টাফ হয়ে যায়। সুতরাং দয়া করে তোমরা এই জটিলতায় যাও না। এখনো পর্যন্ত তোমরা এই যে 2 আর 3 এটার মধ্যেই থাকো, ওই ভেজালে যেও না, ভেজালে যাওয়ার কোনো দরকার নেই। তুমি যদি 2 এবং 3 বলে বসে থাকো, তুমি একটা জিনিস মনে রাখবা, কোনো এক্সামিনার তোমাকে ফেল করাইতে পারবে। বলতে পারে যে হ্যাঁ একটু তো দ্বিমত আছে, কন্ট্রোভার্সি আছে, হ্যাঁ হতে পারে, থাকতে পারে, কিন্তু আমরা অনেক লিপিন কটের মধ্যে এখনো বলা আছে 2 এবং 3, কাজে তোমরা 2 এবং 3 এর মধ্যে থাকো, বাইরে যাওয়ার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? রেসপিরেটরি স্যার চেইন ইলেকট্রন আরেকটা ট্রান্সপোর্ট। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার মানে কোশ্চেনটা ছিল স্যার এরকম যে আমাদের এডিপি থেকে স্যার এডিপিটা কিভাবে প্রডিউস হচ্ছে, মানে এটি মূলত স্যার এটিপিটা কিভাবে প্রডিউস হচ্ছে? এটিপি হচ্ছে এডিপির সাথে একটা ফসফেট লেগে গেল। ফসফেটটা যখন এডিপি মানে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন হলো বেসিক মলিকুল, আর সেই এগুলা যখন মানে এগুলা সামনে আমরা পড়াবো না, ওই যে ওই জেনেটিক্স পড়াবো, তখন আরো পরিষ্কার হবে। তুমি বইয়ের মধ্যে স্ট্রাকচারটা দেখো, এটিপির অ্যাডিনোসিন তৈরি হচ্ছে, অ্যাডিনোসিনের সাথে অ্যাডিনোসিন কি দিয়ে তৈরি হচ্ছে? এটা তো একটা নিউক্লিওটাইড। সেই নিউক্লিওটাইডের মধ্যে কি কি আছে? একটা নাইট্রোজেন বেস আছে, একটা রাইবোজ সুগার আছে, আর ফসফেট আছে। কোন নাইট্রোজেন বেস? অ্যাডিনিন নাইট্রোজেন বেস, তার সাথে রাইবোজ সুগার। সেই রাইবোজ সুগারের সাথে একটা বা দুইটা ফসফেট লেগে আছে। যখন দুইটা ফসফেট লেগে থাকবে অ্যাডিনিন এবং রাইবোজ সুগারের সাথে, তখন এটা এডিপি। বেসিক্যালি কিন্তু এটা মানে স্ট্রাকচারটা হলো, এখানে একটা অ্যাডিনিন নামে একটা নাইট্রোজেন বেস, তার সাথে রাইবোজ সুগার, তার সাথে দুইটা ফসফেট হইলে এডিপি হয়ে গেল। যদি একটা ফসফেট থাকবে তাহলে এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট হলো। তাহলে অ্যাডিনোসিনটা কি? অ্যাডিনোসিন হলো অ্যাডেনিন নাইট্রোজেন বেস সাথে রাইবোজ সুগার, অ্যাডিনোসিন। এর সাথে একটা ফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট। এর সাথে দুইটা ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। এর সাথে তিনটা ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে এডিপি যেটা, অ্যাডিনোসিন ডাইফসফেট যেটা, তার সাথে যখন আরো একটা ফসফেট লেগে গেল, সেই ফসফেটটা বাইন্ড হলো কি দিয়ে? একটা হাই এনার্জি বন্ড দ্বারা। অ্যাকচুয়ালি এনার্জি কিন্তু থাকে বন্ডের মধ্যে, হাই এনার্জি বন্ড। সেই হাই এনার্জি বন্ড দ্বারা
আরেকটা ফসফেট এসে এডিপির সাথে যখন লাগে তখনই সেটা হয় যে এটিপি। আর সেই এটিপি যখন আবার কোন যে এনার্জি রিকোয়ারিং প্রসেসের কাছে চলে যায়, তখন ওই যে হাই এনার্জি ফসফেট বন্ড, যেই বন্ড দ্বারা একটা ফসফেট এডিপির সাথে বাইন্ড করেছিল, সেই হাই এনার্জি ফসফেট বন্ডটা আবার ভেঙে যায়। ভেঙে গিয়ে আবার যতটা এনার্জির দ্বারা এটা এটিপি হয়েছিল ঠিক ততটা এনার্জি আবার রিলিজ করে। রিলিজ করলে ওই এনার্জি ইউটিলাইজ হবে। এটাই আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন আসছে, এটাও বেশ কয়েকজন করছেন যে কোভিড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইটোকাইন স্টর্ম নামে একটা ঘটনা ঘটছে আর কি, এটা সম্পর্কে যদি স্যার আপনি কিছু বলতেন। সাইটোকাইন স্টর্ম তো তোমরা সামনে প্যাথোলজিতে গিয়ে পড়বা, ইমিউনোলজিতে, মাইক্রোবায়োলজিতে গিয়ে পড়বা আর কি। তো সাইটোকাইন স্টর্ম সম্পর্কে যে কথাটা আছে সেটা হলো, হ্যাঁ বলো বলো, কিছু বলবা? অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে বেশ কয়েকজন ডাক্তার ভাই এবং আছেন স্যার, বেশ কয়েকজন ডাক্তার ভাই এবং আপুরা আছেন স্যার এখানে। জি আচ্ছা স্যার, আচ্ছা ওনাদের আচ্ছা থেকে আচ্ছা, কোশ্চেনটা আসছে হ্যাঁ এবং বুঝতে পারছি। ওনারা এটাও বলতে চাচ্ছেন যে লাস্ট পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কিছু বলতেন স্যার, এই বায়োকেমিস্ট্রি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন এক্সাম দেওয়ার জন্য স্যার, লাস্ট যদি এটা একটু বলতেন স্যার, উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন স্যার, শেষে যদি এটা একটু বলতেন স্যার প্লিজ। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট এক্সামের জন্য মেটাবলিজম এটা দরকার, সেটা কিন্তু একটু ভিন্ন আলোচনা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ফাঁকে ফাঁকে আলোচনাটা করবো না, কোনটা তোমার পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনে দরকার হবে সেটুকু আমি পরে ফাঁকে ফাঁকে বলবো না। যেমন এই যে হাই এনার্জি ফসফেট বন্ড কোনগুলা, লো এনার্জি ফসফেট বন্ড কোনগুলা, এগুলা কিন্তু পোস্ট গ্রাজুয়েট। তারপরে ওই যে আমি বলেছি যে রেসপিরেটরি চেইন ডিসফাংশন হলে সেল ইনজুরি কি করে হয়, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট। এটা আমি কিন্তু ইচ্ছা করে দেখাই নাই তোমাদের স্লাইডটা আর কি। ঠিক আছে, আমরা নেক্সট প্রেজেন্টেশনে আমি সেগুলো একটু একটু টাচ করবো না আর কি, যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দি সেল ইনজুরি ইন হাইপক্সিয়া, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন আর কি। আরেকটা হলো যে তোমার ওই যে কি বলে মেটাবলিক ফুয়েল গুলা কি কি, এটা কিন্তু ফর পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন। এবং কোন অর্গান কোন কোন ফুয়েল গুলা ব্যবহার করে, দিস ইজ পোস্ট গ্রাজুয়েট এক্সাম। এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা জিনিস তোমাদের এমডি এমএস রেসিডেন্সি পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনে আসতে পারে আর কি। আর বাকিগুলো আমি প্রাইমারি টার্গেট করেছি ফর কি বলে ফার্স্ট প্রপ ক্যান্ডিডেট আর কি। তো সাইটোকাইন স্টর্ম যেটা হচ্ছে যে তুমি এখানে তোমার কি হয়, তোমার ইন্টারলিউকিন যে ক্যাসকেট, সেই ক্যাসকেটটা স্টিমুলেটেড হয়ে যায়। তুমি জানো যে দুইটা পাথওয়ে আছে আমার যতটুকু মনে পড়ে, একটা হলো ক্লাসিক্যাল পাথওয়ে অফ দি সাইটোকাইন মানে কি বলে স্টিমুলেশন, আর একটা বোধহয় অল্টারনেট পাথওয়ে, একটা ক্লাসিক্যাল পাথওয়ে আর একটা অল্টারনেট পাথওয়ে। তো এগুলোর কিন্তু কিছু মানে এক্সাইটিং মলিকুল থাকে। তো তোমার এই এই কোভিড-19 করোনা ভাইরাস এরা করে কি কিছু কিছু মানে মানে কি বলে কেমিক্যাল রিলিজ, মানে কেমিক্যাল মলিকুল রিলিজ করে যখন নাকি আমার বডির সেলের সাথে ইন্টারাকশনে আসে। তো এই সমস্ত কেমিক্যাল মেডিয়েটর দ্বারা তোমার এই সাইটোকাইন মানে ক্যাসকেড পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হলে সেখানে থেকে প্রচুর সাইটোকাইন তৈরি হয়। ইভেন তোমরা জানো যে কিছু কিছু সাইটোকাইন আছে যেগুলো বডিতে খুবই হার্মফুল, কিছু আছে বডিতে বেনিফিশিয়াল। তো বেশিরভাগই তো হার্মফুল সাইটোকাইন গুলো তৈরি হয়। আর এই সমস্ত সাইটোকাইন পরবর্তীতে নানা রকমের মানে ম্যানিফেস্টেশন করে, সাইটো কি বলে রেসপিরেটরি বা কার্ডিওভাস্কুলার বিভিন্ন অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করতেছে। প্লাস সবচেয়ে ডেঞ্জারাস যেটা সাইটোকাইন স্টর্মের, সেটা হলো তারা কোয়াগুলেশন পাথের ক্যাসকেটটাকে স্টিমুলেট করে ফেলে, যার জন্য হিউজ কোয়াগুলেশন হয়, ক্লট ফর্মেশন হয়, এগুলো এগুলো হয়। আমি খুব ডিটেলসটা আমি এখানে বলতে পারছি না, আমি তাহলে নেক্সট ক্লাসে এটা বলবো, নেক্সট ক্লাসে সাইটোকাইন স্টর্ম সম্পর্কে আর কি। ওকে, তাহলে আমরা একটু প্রসিড করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর মেবি আমাদের কোনো কোশ্চেন নাই, আমি মোটামুটি সবগুলো একটু দেখার চেষ্টা করেছি। বাই এনি চান্স যদি একটা কোশ্চেন কোনো কোশ্চেন বাদ করে যায়, আপনারা কাইন্ডলি একটু আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ স্যারের সাথে আমরা কোশ্চেনটা আমরা স্যারকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবো। অ্যান্ড আগামীকাল আজকে মাস্টার ক্লাস 1 ছিল, আগামীকাল 7:30টায় ইনশাল্লাহ আমাদের মাস্টার ক্লাস 2টা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি স্যারকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত দীর্ঘ সময় আমাদের সাথে একটা সুন্দর একটা চমৎকার একটা সেশন আলোচনা করার জন্য। আসলে
মেটাবলিজমটা সত্যি মানে আমাদের কাছে একটু মানে ভয়ের মনে হয়। বাট আমরা আজকে যদি আমি ফার্স্ট ক্লাস দিয়ে আসছি, বাট আজকে আমি পুরোটা ক্লাস শুনেছি, পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছি, এবং আমার কাছে আজকে মনে হচ্ছে যে মেটাবলিজমটা আসলেই খুবই সহজ। এবং আশা করা যায় আজকে যারা যারা অ্যাটেন্ডেন্স ছিলেন সবার কাছে ইনশাল্লাহ এরপর থেকে মেটাবলিজমে আর কোনো সমস্যা হবে না, এবং ইনশাল্লাহ আপনার যারা ফার্স্ট ক্রপ পরীক্ষার্থী আছেন তারাও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ফার্স্ট ক্রপটা পার করে যেতে পারবেন। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্যার যদি অনুমতি দেন তাহলে আমরা শেষ করতে পারি স্যার। তোমাদের কি টাইম লিমিট আছে? তোমাদের কি না স্যার, টাইম লিমিট নাই স্যার তেমন। আচ্ছা স্যার ধরো আমি 9:30 তাহলে, পর্যন্ত আর কি টাইম লিমিট আছে স্যার, এরপরে আর কি। ও জি স্যার তাহলে তো আর অবশ্যই। 5 মিনিট টাইম আছে, বেশি টাইম নাই। তাহলে তাহলে আজকে তাহলে বন্ধই রাখি, তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা কালকেই তাহলে স্টার্ট করবো না আর কি। তাহলে আজকে আজকে তাহলে থাকে, এখানে ওকে বন্ধ করি, এখনই তাহলে স্টপ করে দিই। ওকে, তাহলে কালকে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম নিয়ে আগাবো, ওকে স্যার। কার্বোহাইড্রেট আর প্রোটিন মেটাবলিজম নিয়ে কালকে আগাবো আর কি। তাহলে আমরা স্টপ করতে পারি এখানে, আজকের স্যার মতো অসংখ্য এখানে ধন্যবাদ। বিদায়। ওকে, সবাইকে ধন্যবাদ, কালকে আবার আসসালামু দেখা হবে আলাইকুম স্যার। 7:30 আর কি। ওকে, আল্লাহ হাফিজ। আমাকে এটা ওপেন করো। আসসালামু আলাইকুম।